রেসপন্স, এই রেসপন্সটা দুটো পার্ট। এটা যদি একটা সিস্টেমের রেসপন্স হয়, এখান থেকে 98% পর্যন্ত এই সময়টা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। কি পিরিয়ড? ট্রানজিয়েন্ট রেসপন্স। সো আমরা এই ট্রানজিয়েন্ট রেসপন্স কোয়ান্টিফিকেশন শিখেছি। এটা ফার্স্ট অর্ডার সিস্টেম হলে এই ট্রানজিয়েন্ট রেসপন্স কেমন সেটা যদি আমাকে বলতে বলা হয়, তাহলে আমি টাইম কনস্ট্যান্ট, আচ্ছা আমি এখন রেকর্ডিংটা অন করা উচিত, সরি। সবাই রেকর্ডিংটা অ্যাকসেপ্ট করো, তাহলে দ্রুত অন হয়ে যাবে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ জি স্যার। এবং লেকচার স্লাইডও দেখতে পাচ্ছ। আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের আমাদের যে কোনো একটি সিস্টেমের যে রেসপন্স বা আউটপুট, এই যে রেসপন্স বা আউটপুট, এই রেসপন্সের দুটো পার্ট, 98% পর্যন্ত এই সময়টা হচ্ছে, এই রেসপন্স পার্টটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স পার্ট, আর এর পরের পার্টটা কি? স্টেট রেসপন্স পার্ট। স্টেট রেসপন্স পার্ট। এখন আমাকে যদি ট্রানজিয়েন্ট রেসপন্স কোয়ান্টিফাই করতে বলা হয়, আমি জানি সিস্টেমটি যদি ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার হয়, তাহলে তার টাইম কনস্ট্যান্ট, রাইজ টাইম, হ্যাঁ, তারপরে সেটলিং টাইম, আর সেকেন্ড অর্ডার হলে তার সাথে আরো কিছু অ্যাড হবে, পার্সেন্ট ওভারশুট, ঠিক আছে, পিক টাইম, এইগুলো ক্যালকুলেট করাই হচ্ছে এই ট্রানজিয়েন্ট রেসপন্স পার্টটাকে কি করা? কোয়ান্টিফাই করা। কত ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এটা আমরা শিখেছি। এখন যেটা দেখবো, স্টেট যে রেসপন্স পার্ট, সেটাকে কোয়ান্টিফাই করা। সো স্টেট রেসপন্স পার্ট কোয়ান্টিফাই করার জন্য একটা মাত্র টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে কি স্টেট এরর কত। স্টেট এরর, স্টেট এরর কত। এই এরর ক্যালকুলেট করতে পারাটাই হচ্ছে কি আমার স্টেট রেসপন্স কোয়ান্টিফিকেশন। কথা ক্লিয়ার? জি স্যার। যেমন আমি যদি আরেকটু বলি, স্টেট এরর বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, যেমন তোমরা এখানে খেয়াল করো, এই যে এখানে উপরে যে ইনপুট বলে লেখাটা দেখতে পাচ্ছ, যে গ্রাফটা, এই যে আমি লাল কালার করে দিলাম রেফারেন্স, এটা ছিল আমার কি ইনপুট। ভালো করে খেয়াল করো, এটা একটা ইউনিট স্টেপ ইনপুট। এটা কোন ধরনের ইনপুট? ইউনিট স্টেপ ইনপুট। এই ইনপুটটা আমি এই এই ইনপুটটা আমি এই সিস্টেমের মধ্যে দিয়েছি অথবা এই সিস্টেমের মধ্যে দিয়েছি মনে করো, তাহলে দুটো সিস্টেমে আমি এই ইনপুটটা দিয়েছি। অর্থাৎ আমি এখানে আউটপুটে কি আশা করতেছি? আউটপুট আমি এখানে যে ইনপুটটা দিয়েছি সেটাই আশা করতেছি, রাইট? ঠিক না? যেহেতু এগুলো ফিডব্যাক সিস্টেম, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, সো আমি যে ইনপুটটা দিয়েছি সেটাই আমি আউটপুটে পাবো, এটা আশা করতেছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথম সিস্টেমের ক্ষেত্রে আমি আউটপুট পেয়েছি, এই যে আউটপুট 1 লিখেছি এটা, আর আউটপুট 2 লিখেছি, এটা হচ্ছে 2 নাম্বার সিস্টেম থেকে পেয়েছি। এখন তোমরা আমাকে একটু প্রশ্নের আনসার দাও। চিন্তা করতেছি না আমি, তাদের শুধু স্টেট ভ্যালু চিন্তা করতেছি। খেয়াল করো, প্রথম আউটপুটের স্টেট ভ্যালু মানে হচ্ছে যে ফাইনাল ভ্যালুটা, এই ফাইনাল ভ্যালু এবং আমার যে ইনপুটের ফাইনাল ভ্যালু, এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স আছে কিনা? এটা হচ্ছে আমার ইনপুট, এই যে ইনপুট, আমার এই ইনপুট এবং কোন ভ্যালু, সেটা আমার ইনপুটের ভ্যালু যদি এখানে 10 হয়, আমার আউটপুট 1 এর ভ্যালু কত? 10। কথা ক্লিয়ার? জি। বুঝে আসছেন? তাহলে আমি এই যে টাইম যখন এদিকে ইনফিনিটির দিকে, যখন টাইম যখন ইনফিনিটির দিকে, তখন আমার ইনপুটের ভ্যালু এবং আউটপুটের ভ্যালুর মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নেই। অর্থাৎ 10 মাইনাস 10 ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এখন তুমি বলো, আমি যদি এই উপরেরটা যদি আমার ইনপুট হয় আর এই যে নিচেরটা যদি আমার আউটপুট হয়, এটা যদি আমার আউটপুট হয়, তাহলে তুমি আমাকে বলো টাইম যখন ইনফিনিটির দিকে, তখন আমার ইনপুট এবং আউটপুটের মধ্যে ডিফারেন্স কত? লেটস সে ফর एग्जांपल এই ফাইনাল ভ্যালুটা কিছুক্ষণের জন্য মনে করো 5, তাহলে এখানে ডিফারেন্স কত? 5 স্যার। আমার ইনপুটের সাথে
ইয়েস, এই যে আমার আউটপুট হচ্ছে কত 5, তাহলে এখানে একটা কন্টিনিউয়াস এই যে একটা ডিফারেন্স আছে আছে থেকে এই পর্যন্ত এই যে ডিফারেন্স, এটাই হচ্ছে এরর। ঠিক আছে? জি স্যার। চল। জি স্যার। আচ্ছা, ওকে, যেটি বলছিলাম সেটা হচ্ছে স্টেট এরর। তাহলে এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের কাছে? জি। ওকে, আমরা এখন তাহলে ফর্মালি আজকে এখানে মানে এই পুরা সেগমেন্টের মধ্যে কি কি বিষয় আছে সেটা এখন আমরা মোটামুটি বললে এখন বুঝে আসবে। তাহলে এই যে স্টেটেড এররটা গ্রাফিক্যালি আমরা দেখালাম, সেটা আসলে আমরা গ্রাফিক্যালি সেভাবে তো আমরা করব, গ্রাফ যদি আমাদের হাতে থাকে সেটা আমরা অবশ্যই করতে পারবো। কিন্তু আমরা গ্রাফ যদি হাতে না থাকে, আমাদের হাতে সিস্টেমে যদি শুধু ট্রান্সফার ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে বের করব? এটাই হচ্ছে এই চ্যাপ্টারের এই সেগমেন্টের মেইন গোল। অর্থাৎ আমাকে যদি এখানে ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে জিএস, সো এই জিএস এর উপর বেস করে, অথবা আমি যদি এখান থেকে এই পর্যন্ত ব্লক রিডাকশন করি, তাহলে আমি যে ট্রান্সফার ফাংশনটা পাবো সেটা হচ্ছে টিএস। এই টিএস এর উপর বেস করে অথবা জিএস এর উপর বেস করে আমি কিভাবে স্টেট এরর ক্যালকুলেট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের এখানে মেইন গোল। আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন দুটো, একটা হচ্ছে জিএস আর একটা হচ্ছে টিএস। এখানে জিএস মানে হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, আর টিএস মানে হচ্ছে আমার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এইগুলোর উপর বেস করে ওই যে আমি একটু আগে গ্রাফে যে ক্যালকুলেশনটা দেখিয়েছি, সেই ক্যালকুলেশনটা আমরা সেই মানটা আমরা কিভাবে বের করতে পারি, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের এই সেগমেন্টের মেইন গোল। তো আমরা প্রথমে দেখবো যে ফর্মাল ডেফিনেশন স্টেটেড এরর বলতে আসলে ফর্মালি কি বোঝায়। স্টেটেড এরর বের করার জন্য কি কোন ধরনের টেস্ট ইনপুট ইউজ করা হয়। মনে করো কোন একটা সিস্টেম তুমি ইন্ডাস্ট্রিতে কি করলা, ম্যানুফ্যাকচার করলা, ঠিক আছে? করার পর তুমি তোমার এই কন্ট্রোল সিস্টেমের উপরে একটা লেবেলিং করবে, যে এই সিস্টেমটা দিয়ে যদি, আমার কথা তো আমি এখান বুঝতে পারছি, ক্লিয়ার আছে। আমার এখান থেকে আজকে যে সমস্যা সেটা হচ্ছে যে পাওয়ারের সমস্যা, ইন্টারনেটের কানেকশনের সমস্যা আমি দেখছি না। আমাকে শুনতে পাচ্ছ কে? ক্লিয়ার? পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, 19 চেষ্টা করো। হ্যাঁ, তোমার ওখান থেকে একটু নেটওয়ার্ক, তুমি ভালো নেটওয়ার্কে যাও। আর আমি যদি এখন আরেকবার ডিসকানেক্ট হই, তাহলে মনে করবো আজকের ক্লাস আর হচ্ছে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার অ্যাটেন্ডেন্সটা আরেকবার একটু আগে নিয়ে নিলে ভালো হতো না স্যার? অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদের এত টেনশন কেন? অ্যাটেন্ডেন্স এখানে কে কে জয়েন করছো সব এই যে এখানে দেখা যাচ্ছে তো। দেখো, যদি মন চায় দেখো, তোমাদের অ্যাটেন্ডেন্স যেটা নিয়ে সেটা অ্যাটেন্ডেন্স, কিন্তু এর ছাড়াও আমার কাছে রেকর্ড আছে তো। কি দেখো কোথায় আছে? এখন কি মিটিং এর স্ক্রিন দেখতে পাচ্ছ? আসতেছে স্যার। হুম, আচ্ছা, এই যে এটা কি দেখছো? এই মুহূর্তে ক্লাসে এখানে কে কে জয়েন করেছে আজকের এই টাইমে? সবার এখানে যে কেমন আবুল আসাদ, সে কখন জয়েন করেছে? 10টা, তাকে লাস্ট দেখা গেছে কখন? সে 10টা 22-এ জয়েন করছে, সর্বশেষ 10টা 40-এ দেখা গেছে। তারপরে শাইক রিয়াদ, তারপরে তোমাদের আরেকজনের নাম বলো, এখন মিটিং আছে এরকম তানজি, তানজি আহমেদ চৌধুরী, জি সে স্যার। 10টা, হ্যাঁ সে 10টা 24-এ মনে করো এখানে মিটিং এ জয়েন করছিল আজকে, তাকে সর্বশেষ 10টা 40-এ দেখা গেছে। তার মানে সে এখনো মিটিং এ আছে। কথা কি বুঝছো?
তারপরে এরকম, তারপরে কত মোর্শেদ, মোহাম্মদ মোর্শেদ হক আছো নাকি মিটিং এ? জি স্যার, জি স্যার। তুমি মনে করো জয়েন করছো 10:23-এ, তুমি এখনো আছো, এখানে দেখা যাচ্ছে 10:41-এ তোমার রেকর্ড আছে। এইভাবে কে আছো না আছো এগুলো এখানে রেকর্ড আছে, কথা কি বুঝছো নাকি? জি স্যার। হ্যাঁ, তো এটা নিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে এত টেনশন করার কিছু নেই, অ্যাটেন্ডেন্স আমি নিব, অ্যাটেন্ডেন্স না পাইলে অসুবিধা নেই, অ্যাটেন্ডেন্স দিতে পারবো, অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করবো না, বুঝছো? জি স্যার। জি স্যার। এখানে ডিজিটাল সিস্টেমের মধ্যে আছি তো, এখানে সমস্যা যেমন আছে কিছু কিছু সুবিধাও আছে, বুঝছো? সব মিলে ডিজিটাল। বাই দ্য ওয়ে, তোমরা তো মনে হয় গতকালকে একটা নোটিশ, মানে একটা আনঅফিসিয়াল বিষয় জানছো মনে হয়, বা অফিসিয়াল বিষয় যেটা হচ্ছে খুব রিসেন্টলি জানবা। আচ্ছা, যাই হোক, আমাদের এই ফাইনাল পরীক্ষাটা অফলাইনে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি। আমরা বলছিলাম যে মনে করো তুমি একটা সিস্টেম কি করেছো, ডিজাইন করেছো, কন্ট্রোল সিস্টেম। সো ওই কন্ট্রোল সিস্টেমের গায়ে তোমাকে লিখে দিতে হবে বাজারজাত করার আগে এই সিস্টেমটার এরর কত পার্সেন্ট। অর্থাৎ তুমি এই সিস্টেমে যদি কোনো 20 ভোল্ট দাও, এই সিস্টেম থেকে তুমি +-5% এরর পাবা। মানে তুমি যদি 20 ভোল্ট ইনপুট দাও তাহলে হচ্ছে তার 5% এরর, মানে হচ্ছে যে 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট কম বেশি পাইতে পারো। এটা হচ্ছে কথা। এখন তুমি যে ল্যাবরেটরিতে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে তুমি যে তোমার কন্ট্রোল সিস্টেমটা কি করেছো, ডিজাইন করেছো, সেটার গায়ে যে লিখবা এটা যে 5% এরর থাকতে পারে, সেটা কিসের উপর বেস করে বলবা? কারণ প্র্যাকটিক্যাল সিস্টেমে যে ইনপুট সেটা তো, প্র্যাকটিক্যাল সিস্টেমের যে ইনপুট সেটা তো হচ্ছে যে আমার ল্যাবরেটরি ইনপুটের মতো নাও হতে পারে। সেজন্য বিজ্ঞানীরা, কন্ট্রোল ইঞ্জিনিয়াররা কতগুলো স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুট নির্ধারণ করেছে। ওই টেস্ট ইনপুট গুলোর উপর বেস করে তারা একটা সিস্টেমের এররকে কি করে, লেবেল করে। তারপরে এরপরে যে কোনো ইনপুট ইউজ করলে ওই এররের কাছাকাছি এরর পাওয়া যাবে, এটাই হচ্ছে মেইন কথা। তাহলে সেই টেস্ট ইনপুট গুলো কি সেটা আমরা পড়বো। এরপরে স্টেটেড এররের যে সোর্স কি সেটা জানবো। তারপরে হচ্ছে আমাদের এই সেগমেন্টের মেইন পড়া। মেইন পড়াটা কি, আমরা স্টেটেড এরর ক্যালকুলেশন শিখবো ফর কোন ধরনের সিস্টেম, ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য। আচ্ছা, প্রথম প্রশ্ন, ডান পাশে দুটো ফিগার আছে, খেয়াল করো। ডান পাশে তোমরা দুটো ফিগার দেখতে পাচ্ছ, যেখানে তোমরা বলো কোনটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম আর কোনটা নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম। আর উপর একটা স্যার। হ্যাঁ, আর নন ইউনিটি কোনটা? হ্যাঁ, দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে উপরেরটাতে h=1, রাইট? জি স্যার। আর নিচেরটাতে h=1, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে আমরা স্টেটেড এরর ক্যালকুলেশন শিখব ফিডব্যাক সিস্টেমের জন্য। সেই ফিডব্যাক সিস্টেমের মধ্যে আমরা দুই ভাগ করে ফেলেছি, একটাকে বলছি ইউনিটি ফিডব্যাক সিস্টেম, আর একটাকে বলছি কি নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই ইউনিটি ফিডব্যাক সিস্টেম আমরা শুধু এটার জন্যই বিভিন্ন রকম স্টেটেড এরর ক্যালকুলেট করার মেথড গুলো শিখব, ঠিক আছে? এখন এই ইউনিটি ফিডব্যাক সিস্টেমের এরর ক্যালকুলেশন আমরা দুইভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে যে এখানে কে ইনটু, এখানে যদি আমরা একটা জিএস চিন্তা করি, জিএস হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এই কেটা হচ্ছে গেইন, এটা ফ্যাক্টর না, এখানে জিএস ইকুয়াল টু কেও হতে পারে, নো প্রবলেম, বাট জিএস মনে করো। তাহলে টিএস কি? টিএস হচ্ছে যে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত, এটাকে যদি ব্লক রিডাকশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি টিএস। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই ইউনিটি ফিডব্যাকের জন্য ইউনিটি ফিডব্যাক সিস্টেমের যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জিএস অথবা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন টিএস আছে তার উপর বেস করে আমরা স্টেটেড এরর ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ স্টেটেড এরর ক্যালকুলেশন বেসড অন টিএস, যদি টিএস জানা থাকে আমরা ক্যালকুলেট করতে পারবো, অথবা স্টেটেড এরর ক্যালকুলেশন বেসড অন জিএস, যদি আমাদের জিএস জানা থাকে তাও আমরা ক্যালকুলেট করতে পারবো। কোন ধরনের সিস্টেমের জন্য? ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য। কথা ক্লিয়ার? এই দুটো বিষয় আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব সেটা শিখবো, শেষ। এরপরে হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এন্ড সিস্টেম
টাইপ সেটা আমরা দেখব। সিস্টেম টাইপ বিভিন্ন রকম, টাইপ 1, টাইপ 0, টাইপ 1, টাইপ 2 সিস্টেম। এরপরে সিস্টেমের কতগুলো স্পেসিফিকেশন শিখব এই ক্যালকুলেশনের উপর বেস করে। তারপর হচ্ছে যে আমরা এরর যখন আমরা আসলে ক্যালকুলেশন করি তখন আমরা কোনো ধরনের ডিস্টারবেন্সকে কি করি না, মানে কাউন্ট করি না। যেমন মনে করো আমি যখন এখানে আউটপুটটা মেজার করব তখন এখানে কিছু ডিস্টারবেন্স অ্যাড হতে পারে, অথবা এখানে কিছু ডিস্টারবেন্স অ্যাড হতে পারে সেন্সরের আগে। সেই ডিস্টারবেন্সটাকে কিন্তু আমরা জিরো ধরেই কিন্তু এই এররের ইকুয়েশনগুলো ডেভেলপ করি। সো ডিস্টারবেন্স যদি জিরো না হয় সেক্ষেত্রে এররের ইকুয়েশনটা কেমন হতে পারে, কিভাবে চেঞ্জ হতে পারে। ফাইনালি হচ্ছে নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য আমরা এখানে যে ইউনিটি ফিডব্যাকের জন্য যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমের এরর ক্যালকুলেট করতে পারি সেটা শিখবো। নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য আলাদা করে নতুন করে আমরা কোনো মেথড ডেভেলপ করব না। আমরা যেটা করব এই নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমটাকে ইউনিটি ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে প্রকাশ করব, করে এখানে যে সূত্রগুলো শিখেছি সেগুলো ব্যবহার করে এরর ক্যালকুলেট করব। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের টোটাল এই সেগমেন্টের পড়া। সো স্টেটেড এরর কাকে বলে, সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলেছিলাম স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুটের কথা। সো স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুট হচ্ছে তিনটি। অর্থাৎ তুমি যখন এররকে কি করবা, এররকে যখন তুমি ম্যানুফ্যাকচারিং যে একটা সিস্টেম ম্যানুফ্যাকচার করবা সেখানে যখন তুমি এররটাকে লেবেল করবা, স্ট্যান্ডার্ডাইজ করবা, তখন তুমি তিন ধরনের ইনপুট ইউজ করবা। সেটি কি? স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট এন্ড প্যারাবোলিক ইনপুট। সো ইউনিট স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট এবং প্যারাবোলিক ইনপুট, এই তিনটি ইনপুটকে কি বলা হয়? এই তিনটি ইনপুটকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুট। এগুলো ব্যবহার করে তুমি কোন একটা সিস্টেমের এরর সম্পর্কে যে প্রেডিক্ট করবা সেই এররটা যে কোনো ইনপুটের জন্য কি করবে? প্রযোজ্য হবে। কথা কি বুঝে আসছে? জি স্যার। ওকে, আর কিছু এখানে এক্সট্রা ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে কি, ইউনিট স্টেপ সিগন্যাল এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর তার ল্যাপ্লাস রিপ্রেজেন্টেশন হচ্ছে 1/s, সেটা আমরা জানি। র্যাম্প সিগন্যাল এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1/s²। প্যারাবোলিক সিগন্যাল এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1/s³। এবং তাদের টাইম ডোমেন ফাংশন হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, সেটা হচ্ছে ut মানে 1 ut, আর র্যাম্প হচ্ছে তোমার t, আর প্যারাবোলিক হচ্ছে t²। মনে আছে এগুলো? আচ্ছা স্যার, মনে আছে। ওকে, এখন মজার বিষয় হচ্ছে এই ইউনিট স্টেপ এটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন কি, এটা আসলে ফিজিক্যাল কোন ঘটনাটাকে রিপ্রেজেন্ট করে? এটা আসলে একটা কনস্ট্যান্ট পজিশনকে কি করে? রিপ্রেজেন্ট করে। বুঝতে পেরেছো? মানে জাস্ট একটা পজিশনের মধ্যে বসে আছে, এটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট পজিশন। আবার এই যে এখানে র্যাম্প সিগন্যাল, এটা যে একটা সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট রেটে সেটা বৃদ্ধি পাচ্ছে, এটা আসলে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিকে কি করে? রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আবার এই যে প্যারাবোলিক সিগন্যাল, এই প্যারাবোলিক সিগন্যালটা মূলত বোঝাচ্ছে যে একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনকে বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করছে। তাহলে এই গ্রাফগুলোর ফিজিক্যাল যে ইন্টারপ্রিটেশন, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, তাদের সিগন্যালকে স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুট বলা হয় স্টেট স্টেট এরর ক্যালকুলেট করার ক্ষেত্রে। তাহলে স্টেট স্টেট এরর কাকে বলে? স্টেট স্টেট এরর হচ্ছে ভেরি সিম্পল কথা। স্টেট স্টেট এরর হচ্ছে আউটপুট এবং ইনপুট, অর্থাৎ আমি যে ইনপুটটা দিয়েছি সেই ইনপুটের সাথে আমি যে ফাইনাল যে আউটপুটটা পেয়েছি এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে স্টেট স্টেট এরর। বাট উইথ টু কন্ডিশন, দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এই ডিফারেন্সটাকে স্টেট স্টেট এরর বলা যাবে। সেটা কি? টাইম টেন্ডস টু ইনফিনিটি। মানে কি? অর্থাৎ আমি যে ইনপুট এবং আউটপুটের যে ডিফারেন্সটা বের করতেছি সেটাই যে শুরুতেই করব না। অর্থাৎ এই গ্রাফটা খেয়াল করো, এই যে এখানে মনে করো টাইম হচ্ছে 10 সেকেন্ড, এখানে মনে করো টাইম হচ্ছে 20 সেকেন্ড, এখানে মনে করো টাইম হচ্ছে লেটস সে 100 সেকেন্ড, তারপর এখানে টাইম হচ্ছে লেটস সে 500 সেকেন্ড। এইভাবে এদিকে গেলে সেখানে টাইম হচ্ছে ইনফিনিটি সেকেন্ড, ইনফিনিটি। আমি যদি 10 সেকেন্ড সময়ে ইনপুট এবং আউটপুটের যে ডিফারেন্স সেটা বের করি, যেমন মনে করো 10 সেকেন্ডে ইনপুট হচ্ছে 10 আর আউটপুট হচ্ছে এই যে এখানে, তাহলে এই ডিফারেন্সটাকে স্টেট স্টেট এরর বলা হবে না। কথা কি ক্লিয়ার? কারণ আমাদের আউটপুট এখনো স্টেট স্টেট রেসপন্সে যায়নি, এখনো ট্রানজিয়েন্ট রেসপন্সের মধ্যেই আছে। কথা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে আমাকে স্টেট স্টেট এরর ক্যালকুলেট করতে হবে ইনফিনিটি টাইমে। কখন? ইনফিনিটি টাইমে। এটাই হচ্ছে একটা বিষয়।
আর 2 নাম্বার বিষয় হচ্ছে যে কোন ধরনের ইনপুট আমাদেরকে ইউজ করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রেসক্রাইব টেস্ট ইনপুট। কোন ধরনের ইনপুট? প্রেসক্রাইব টেস্ট ইনপুট। কথা ক্লিয়ার? জি এই স্যার। দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে ইনপুট এবং আউটপুটের যে ডিফারেন্স সেটাকে এরর বলা হয়। তাহলে স্টেট এরর হচ্ছে কোন একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুটের যে ডিফারেন্স সেটাকে স্টেট এরর বলা হবে উইথ টু কন্ডিশন। এক নাম্বার হচ্ছে কি ফর এ প্রেসক্রাইব ইনপুট, এটা হচ্ছে একটা কন্ডিশন। এই তিনটা টেস্ট ইনপুটের মধ্যে কোনো একটি হতে হবে এবং টাইম কোথায় যেতে হবে? টাইম কখন? টেন্ডস টু ইনফিনিটি। অর্থাৎ শুরুতে আমরা ডিফারেন্স ক্যালকুলেট করলে সেটা ভ্যালিড হবে না। আমরা যত ডানে গিয়ে ক্যালকুলেট করতে পারবো তত আমাদের কি রেজাল্টটা অ্যাকুরেট হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা আমাদের স্টেট এরর ক্যালকুলেশনটাকে আমরা ডিফাইন করেছি, কাকে বলে সেটা ডিফাইন করেছি। এখন আসো এখানে যদি আমাদের এটা স্টেপ ইনপুট হয় আর এটা যদি একটা সিস্টেমের আউটপুট হয়, আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটার মধ্যে ইনপুটের সাথে আউটপুটের কোনো ডিফারেন্স নেই যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এক নাম্বার সিস্টেমের আউটপুটের কোনো স্টেট এরর নেই, স্টেট এরর 0। দুই নাম্বার সিস্টেমটা যে স্টেট আউটপুট টাইম যখন ইনফিনিটি তখন আমরা দেখতে পাচ্ছি ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটা হচ্ছে ই টু ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে টাইম টেন্ডস টু ইনফিনিটি, এই সময়ের আউটপুট। আচ্ছা, যদি আমাদের ইনপুটটা যদি ইউনিট স্টেপ না হয়, যদি এই যে এরকম র্যাম্প সিগন্যাল হতো, এটা যদি আমাদের ইনপুট হতো, তাহলে এখানে এররটা খেয়াল করো। এক নাম্বার আউটপুটটা ওই লাস্ট মোমেন্টে গিয়ে ইনপুটের সাথে কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে প্রথম আউটপুটের জন্য কোনো ধরনের এরর নেই। বাট দুই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা কনস্ট্যান্ট কি আছে, এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর প্যারালাল না? জি স্যার। তাহলে এদের মধ্যে একটা যে ডিফারেন্স সেটা সব সময় কি কনস্ট্যান্ট ডিফারেন্স। তাহলে এই এররটা কি কনস্ট্যান্ট এরর। একটা এরর মনে করো 10 ভোল্ট এরর, সব সময় 10 ভোল্ট এরর। কিন্তু আউটপুট 3 খেয়াল করো, 3 নাম্বার আউটপুটটা খেয়াল করো, এটা যত ডানে যাচ্ছে সেটা ইনপুট থেকে তত দূরে সরে যাচ্ছে, রাইট? ঠিক কি না? জি স্যার। তাহলে এখানে যে ডিফারেন্স সময়ের সাথে সাথে এখানকার যে ডিফারেন্স সেটা আরো বাড়তেছে। এভাবে ইনফিনিটি টাইমের দিকে যদি যায় তাহলে এররটাও কি ইনফিনিটি হয়ে যাচ্ছে, রাইট? জি। তাহলে আমরা বিভিন্ন রকম এরর বুঝলাম। স্টেটের এরর 0 হতে পারে, স্টেটের এরর কনস্ট্যান্ট এরর হতে পারে, অথবা স্টেটের এরর কি হতে পারে? ইনফিনিটি এরর হতে পারে। জি স্যার। আচ্ছা, সোর্স অফ স্টেটের এরর। স্টেটের এররের সোর্স কি? স্টেটের এররের সোর্স হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে সোর্সগুলি, অর্থাৎ স্টেটের এরর প্রত্যেককে আসলে আবির্ভাব হয়। আমরা এই বিভিন্ন রকম আমাদের সিস্টেমের মধ্যে যে সোল্ডারিং গুলো করি, অর্থাৎ আমরা যে বিভিন্ন ওয়েল্ডিং গুলো করি, কেমন ওখানে যে এডিশনাল কতগুলো কি রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যায়, যেটা আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে বা সিস্টেমের মধ্যে থাকে। তো সেটা হচ্ছে নন স্টেটের এরর একটা সোর্স হতে পারে। এর বাইরে মনে করো যেমন আমরা যে ইনপুটটা ইউজ করলাম, সেই ইনপুটটা যদি নন লিনিয়ার ইনপুট হয়, বিভিন্ন রকম নন লিনিয়ার যে সোর্স সেরকম হলে আমাদের স্টেটের এরর সেখান থেকে তৈরি হতে পারে। এরপর হচ্ছে কি ব্যাকল্যাশ অফ গিয়ারের যে ব্যাকল্যাশ, অর্থাৎ একটা গিয়ারকে, এটা গিয়ারস হতে পারে অথবা একটা ট্যাসড ভোল্টেজ যেটাকে আমরা বলি। একটা গিয়ারকে যখন তুমি সেটাকে মুভ করবা, যখন তুমি এটাকে ইনপুট দিবা, তখন কিন্তু সেই সাথে সাথে ইনপুট অনুসারে আউটপুট তৈরি করবে না। একটা গিয়ারকে যদি অথবা একটা যদি বড় হচ্ছে হুইলকে যদি তুমি রান করতে চাও, তুমি প্রথমে যত ইনপুট দিবা সে কিন্তু ওই ইনপুট অনুসারে রেসপন্স করে না, সে ধীরে ধীরে তার স্পিডটা বৃদ্ধি করে তোমার ইনপুটের সাথে আউটপুটটাকে কি করবে? অ্যাডজাস্ট করবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে এরকম ব্যাকল্যাশ আছে গিয়ারে, সেগুলো হচ্ছে আমাদের স্টেটের এররের একটা সোর্স হতে পারে। আবার মোটরের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ একই কথা। থ্রেশহোল্ড ভোল্টেজে না পৌঁছা পর্যন্ত মোটরটা তোমার এটাকে কি বলে, নেম প্লেট যেই স্পিড সেই অনুসারে সে ঘুরবে না। তুমি কোনো একটা মোটর যখন রান করবা তখন কিন্তু সে তার থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছা পর্যন্ত সে ধীরে ধীরে সেটা রান হবে, এরপরে সে হাই স্পিডে ঘুরবে, রেটেড স্পিডে ঘুরবে। ঠিক আছে? এইসব কারণে স্টেটের এরর গুলো তৈরি হয়। এরপরে আরো অনেকগুলো কারণ আছে, এখানে 3টি কারণকে দেখানো হয়েছে বা লেখা হয়েছে। এর বাইরে সোল্ডারিং আছে, তারপরে বিভিন্ন রকম নয়েজ আছে ইত্যাদি, এগুলো সব হচ্ছে স্টেটের এররের সোর্স হিসেবে কাজ করে। আচ্ছা, এখন আমরা এররটা কিভাবে আসলে কমাতে পারি সে সম্পর্কে আমরা এখন একটি আইডিয়া নিব। মনে করো কোন একটা সিস্টেম স্টেটের এরর আছে, লেটস সে এই যে সিস্টেমটা যেটা এখানে দেখতে পাচ্ছ,
এই সিস্টেমটা যে দেখতে পাচ্ছ এখানে মনে করো স্টেটের এরর আছে এই সিস্টেমে, লেটস সে এখানে এরর আছে। তাহলে আমরা এখন একটা আইডিয়া নিব যে এররটা আমরা আসলে কিভাবে রিমুভ করতে পারি। সেই আইডিয়াটা কি খেয়াল করো, এখান থেকে যদি আমরা এই যে এটা যদি আমাদের এরর হয়, এটা যদি আমাদের এরর হয় আর এটি যদি আমাদের আউটপুট হয় আর এর মাঝখানে যে ট্রান্সফার ফাংশন সেটি যদি কে হয়, যেটাকে আমরা গেইন বলছি, তাহলে আমরা যদি এখানে সিএস ইকুয়াল টু একটা ইকুয়েশন লিখি, আমরা দেখতে পাচ্ছি সিএস ইকুয়াল টু কে ইনটু কি ইএস, রাইট? ঠিক আছে কিনা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, যদি ঠিক থাকে এখান থেকে আমরা যদি এটাকে টাইম ডোমেইন ইকুয়েশনে যদি এটাকে কনভার্ট করি তাহলে এটা হবে সিটি ইকুয়াল টু কে ইনটু ইটি। এখান থেকে যদি আমরা এররের ইকুয়েশন লিখি তাহলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে না? জি স্যার, পাওয়া যাবে। পাওয়া যাবে, ভেরি গুড। অর্থাৎ স্টেট এরর ইকুয়াল টু 1 বাই কে ইনটু আউটপুট, সি মানে আউটপুট, রাইট? জি। এখন তোমরা আমাকে বলো এখানে যদি এই যে কে হচ্ছে গেইন, এটা একটা কন্ট্রোল প্যারামিটার, কন্ট্রোলার, আমরা যে কন্ট্রোলার করবো ওই কন্ট্রোলার প্যারামিটার। মনে করো কোন একটা সিস্টেমের আমরা এরর রিমুভ করতে যাচ্ছি, তো সেখানে একটা কন্ট্রোল প্যারামিটার হচ্ছে গেইন। এই গেইনের মান যদি আমি বাড়াতে থাকি তাহলে এই সূত্র থেকে আমি বুঝতে পারছি এররের মান বাড়তে থাকবে না কমতে থাকবে? স্যার কমতে থাকবে স্যার। কমতে থাকবে, ভেরি গুড। তাহলে আমি স্টেট এরর কোন একটা সিস্টেমের গেইনের মান যত বাড়বে, গেইনের মান যত বাড়বে স্টেট এররের মান তত কি হবে? কমবে। কমবে। এটা একটা আইডিয়া, এটা একটা আইডিয়া দিলাম। সেকেন্ড যে বিষয়টি, কিন্তু কখনো জিরো হবে? এই অবস্থায় কখনো জিরো হবে না স্যার। মনে করো গেইনের মান তুমি 10 রাখলা, তখন যে এররটা পাবা গেইনের মান যদি তুমি 100 করো সেই এররটা আরো কমবে, রাইট? 10 টাইমস কমে যাবে। এভাবে তুমি যদি 1000 করো তাহলে 100 টাইমস কমে যাবে, কিন্তু কখনো এররটা জিরো হবে না, রাইট? জি। তাহলে গেইনের মাধ্যমে এরর রিডাকশন, এখানে গেইন মানে এটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলার। আসলে এটা কোন ধরনের কন্ট্রোলার? প্রপোর্শনাল কন্ট্রোলার। প্রপোর্শনাল কন্ট্রোলারের মাধ্যমে আমি যদি কোন একটা সিস্টেমের এররকে রিমুভ করতে চাই তাহলে জিরো করা কখনো সম্ভব হবে না। জিরো করা কখনো কি হবে না? সম্ভব হবে না। এরর জিরো হবে না, বাট এররকে কি করা যাবে? মিনিমাইজ করা যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন তুমি যদি জিরো করতে চাও তাহলে তোমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই যে একটা ইন্টিগ্রেটর নিয়ে আসতে হবে। ট্রান্সফার ফাংশনের মধ্যে একটা কি নিয়ে আসতে হবে? ইন্টিগ্রেটর নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? এই যে ইন্টিগ্রেটর কি 1/s, এটাকে ইন্টিগ্রেটর বলে। কথা কি বুঝছো? ভালো করে বুঝো এটাকে ইন্টিগ্রেটর কেন বলে সেটা বোঝার চেষ্টা করো। এটা একটু পরে এই জিনিসগুলো আর বলা হবে না, কিন্তু একটু সিস্টেমের মধ্যে এগুলো থাকবে সব। আমরা যদি ডিডিটি বলি, ডিডিটি এটা হচ্ছে টাইম ডোমেন, রাইট? এটা টাইম ডোমেন ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক কি না? জি। এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে আমরা কি পাবো? এস। ডিডিটি ল্যাপ্লাস এস, ভেরি গুড। আচ্ছা, এস স্যার। এই যে সিম্বলটা এটা কিসের, স্যার আমরা এটা কিসের সিম্বল? ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটরের সিগন্যাল। আবুল আসাদ আমাকে তো শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শাইখ ইরফান? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ওয়াকিল তুমি ওই যে একটু নেটওয়ার্ক ভালো সেখানে যাও, এটা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমার দিক থেকে সিগন্যাল ক্লিয়ার আছে, কেমন? ইন্টিগ্রেটর যে সাইন, এই ইন্টিগ্রেটর সাইন, হ্যাঁ বলো। আচ্ছা, আমার সিগন্যাল ঠিক আছে, আমি বলি নাই স্যার। বলেন স্যার, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড। তাহলে এই যে ইন্টিগ্রেটর যে সাইন, ইন্টিগ্রেশন সামথিং ডিটি, এই যে আমরা কোনো কিছুকে যদি ইন্টিগ্রেট করি, এই যে ইন্টিগ্রেটর সাইন এটা হচ্ছে টাইম ডোমেন ইন্টিগ্রেশন। এটাকে যদি আমরা ল্যাপ্লাস ডোমেইনে নিয়ে যাই, এই ইন্টিগ্রেটর সাইন মানে হচ্ছে কি 1/s,
এস। S, তাহলে এই যে 1/s এটাকে বলা হয় ইন্টিগ্রেটর। এটাকে কি বলা হয়? ইন্টিগ্রেটর। তাহলে 1/s এখানে শুধুমাত্র একটা ইন্টিগ্রেটর। আমি যদি বলি 1/s, খেয়াল করো 1/s 1/s, তাহলে এখানে কয়টি ইন্টিগ্রেটর? দুইটা স্যার। দুইটি ইন্টিগ্রেটর। এটাকে আমি 1/s 1/s না বলে এটাকে আমরা বলতে পারি 1/s স্কয়ার বলতে পারি। এখানে দুটো ইন্টিগ্রেটর। এভাবে আমরা 1/s কিউব, তিনটি ইন্টিগ্রেটর। মানে এই কথাটার অর্থ হচ্ছে যে একটা ইন্টিগ্রেটর, এই দুটো ইন্টিগ্রেটর, মানে ডাবল ইন্টিগ্রেশন। s কিউব মানে হচ্ছে তোমার তিনটে ইন্টিগ্রেটর। তাহলে আমরা এখানে আরেকটা আইডিয়া দিতে চাচ্ছি। প্রথম আইডিয়া দিয়েছি তোমাদেরকে, সেটা কি, যদি আমরা এসএস এর এরর কমাতে চাই তাহলে গেইনের মান কি করতে হবে? বাড়াতে হবে। ঠিক আছে? জি স্যার। সেকেন্ড যে আইডিয়া সেটা হচ্ছে এসএস এর এররের মান, গেইনের মান বাড়িয়ে কখনো জিরো করা যাবে না। জিরো করতে হলে আমাকে কি নিয়ে আসতে হবে? ইন্টিগ্রেটর নিয়ে আসতে হবে। ইন্টিগ্রেটর। হ্যাঁ, কোন সিস্টেমের ক্ষেত্রে একটা ইন্টিগ্রেটর আনলে গেইনের তোমার এসএস এর এররের ভ্যালু জিরো হয়ে যায়। কোন সিস্টেমের ক্ষেত্রে দুটো ইন্টিগ্রেটর লাগবে এররের মান জিরো করার জন্য। কোন সিস্টেমের ক্ষেত্রে দুইয়ের অধিক ইন্টিগ্রেটর লাগবে এররের মান কি করার জন্য? জিরো করার জন্য। কিভাবে জিরো হবে, কয়টি ইন্টিগ্রেটর লাগবে, সেগুলো সামনের পড়াতে আসবে। আপাতত তুমি মনে রাখবা, কোন সিস্টেমের স্টেট এরর জিরো করতে গেলে আমাকে কি লাগবে, কি নিয়ে আসতে হবে? ইন্টিগ্রেটর নিয়ে আসতে হবে। ভেরি গুড। ওকে, সেই কারণে এখানে একটা বিষয় মনে রাখবে, সেই কারণে আমাদের কন্ট্রোলার গুলোর নাম হচ্ছে এরকম। দেখো, আমরা বলি হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলার বা পি কন্ট্রোলার। তোমরা হয়তো এর মধ্যে নামও শুনেছো কোনো সময়, পিআই কন্ট্রোলার নাম শুনেছো, রাইট? এই কোর্স পড়ার আগেও হয়তো নাম শুনেছো, কি জানো না, বাট শুনেছো। পিআইডি কন্ট্রোলার, এটা খুবই জনপ্রিয় কন্ট্রোলার। এটা তোমরা নাম শুনেছো হয়তো, অথবা কোথাও মানে কোনো না কোনো কোথাও লেখা দেখেছো পিআইডি কন্ট্রোলার। এই যে পিআই কন্ট্রোলার, খেয়াল করো, এই যে হ্যাঁ, এই যে পি কন্ট্রোলার, এই যে পি কন্ট্রোলার, এই পি কন্ট্রোলার মানে যেটা শুধুমাত্র গেইন, যার ইন্টারনাল ফাংশন হচ্ছে শুধু গেইনের মান অ্যাডজাস্ট করে, এরর অ্যাডজাস্ট করা বা সিস্টেমের রেসপন্স অ্যাডজাস্ট করা। পিআই কন্ট্রোলার মানে এখানে গেইনও থাকবে, ইন্টিগ্রেটর থাকবে। পিডি কন্ট্রোলার মানে এখানে গেইনও থাকবে, তারপরে তোমার ডিফারেন্সিয়েশনও থাকবে। আর পিআইডি মানে হচ্ছে তোমার গেইন, ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েশন। এই তিনটার কম্বিনেশন হচ্ছে পিআইডি কন্ট্রোলার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এগুলো আমরা পড়বো ফাইনাল সিলেবাসে। এখন আমাদের আসো, আমাদের মেইন যে এই টপিকস এর পড়া, সেখানে সেই স্লাইডে আমরা চলে আসি। ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে স্টেজ এর এরর মেজার করা বেসড অন টিএস, বেসড অন জিএস। টিএস এর মাধ্যমেও ক্যালকুলেট করতে পারবা, জিএস এর মাধ্যমেও ক্যালকুলেট করতে পারবা, বেসড অন জিএস অথবা টিএস। আচ্ছা, তোমাকে এই যে ডান পাশে যে ফিগারটি দেওয়া আছে সেটি জাস্ট দেওয়া আছে। তো ফিগারের মধ্যে তোমার ফিগার তুমি দেখেই বুঝতে পারছো ফিগারের মধ্যে কি আছে? জিএস আছে, রাইট? জি স্যার। আচ্ছা, ফিগারের মধ্যে টিএস আছে, দেখা না গেলেও আছে। আচ্ছা, সেই টিএসটা হবে কি? সেই টিএস ইকুয়াল টু হবে, টিএস ইকুয়াল টু হচ্ছে তোমার জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস এইচএস, জিএস এইচএস, রাইট? এইচএস এর মান কত এখানে? ইউনিটি ফিডব্যাক 1, সে কারণে আর দরকার নেই। এটাই হচ্ছে টিএস এর মান, রাইট? তাহলে আমাকে যে সিস্টেমটি দেওয়া আছে সেই সিস্টেমের মধ্যে অটোমেটিক জিএসও দেওয়া আছে, টিএসও দেওয়া আছে, রাইট? এখন আমি স্টেট এরর যে কোনো একটির উপর বেস করে ক্যালকুলেট করতে পারবো। এখন করার জন্য সেই মেথোডোলজি, সেই সূত্রটা কি, সেটাই আমাদেরকে এখন সেটাই আমরা শিখতে যাচ্ছি। তো ভেরি সিম্পল, আমরা প্রথমে বেসড অন টিএস আমরা দেখি বেসড অন টিএস কিরকম হয়। তো তোমরা এখানে খেয়াল করো, ফিগারটাকে যদি আমরা একটু ভিন্নভাবে, আচ্ছা ফিগার ভিন্নভাবে না, যদি এখন আমরা টিএস যখন আমরা বের করে ফেললাম, সো আমরা যখন টিএস বের করি তখন আমাদের সিস্টেমটা এরকম হয়ে যায়। কিরকম হয়ে যায়? যখন আমরা টিএস বের করি তখন আমাদের ব্লক ডায়াগ্রামটা এরকম হয়ে যায়, রাইট? জি স্যার। বাম পাশে ইনপুট, ডান পাশে হচ্ছে কি আউটপুট, রাইট? ঠিক কি না? জি স্যার। সো আমরা এররের ডেফিনেশন কি বলেছিলাম? এরর হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে কি ডিফারেন্স, রাইট? সো আমি যদি গ্রাফের মাধ্যমে অর্থাৎ ব্লক ডায়াগ্রামের মধ্যে যদি সেই জিনিসটা দেখাতে চাই, তাহলে আমাকে এখানে একটা সামিং জাংশন অ্যাড করতে হবে। পরে এদিক থেকে আউটপুট আসে আর এখান থেকে ইনপুট যাবে। তাহলে ইনপুট
মাইনাস আউটপুট, রাইট? সাম ইনজাংশন এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাহলে এখান থেকে যে সিগন্যালটা বের হবে সেটাই অ্যারো সিগন্যাল। কথা ক্লিয়ার? এই কাজটাই হচ্ছে এই ফিগারের মধ্যে করা হয়েছে। সো এত কিছু এটা বিষয় না, মেইন কথা হচ্ছে যে এরর ইকুয়াল টু কি, ইনপুট মাইনাস আউটপুট, রাইট? জি স্যার। এরর ইকুয়াল টু কি, এরর ইকুয়াল টু ইনপুট, আমি এখানে আর এস সেটা লিখছি না আমার লেখা তাড়াতাড়ি হওয়ার জন্য। আচ্ছা, তারপরে প্রথমবার লিখি আর এস মাইনাস কি সিএস, ঠিক আছে? ইনপুট মাইনাস আউটপুট। এখন তোমরা বলো এই উপরের ব্লক ডায়াগ্রাম থেকে বলো সিএস ইকুয়াল টু কত? এই যে আর এস টিএস এর মধ্য দিয়ে গিয়ে সিএস তৈরি করে, তাহলে সিএস ইকুয়াল টু কি? RS into TS। সিএস ইকুয়াল টু হচ্ছে আর এস ইনটু টিএস। TS। তাহলে আমি যদি আর এস কমন নিয়ে নিই তাহলে আর কি থাকবে? 1 minus এই ইকুয়েশনটাই পাবো কিনা? জি স্যার, পাবো স্যার। ওকে, ভেরি গুড। এখন বলো তুমি, টিএস তো দেওয়া আছে, রাইট? টিএস দেওয়া আছে, মনে করো টিএস ইকুয়াল টু, তুমি কাটাছিড়া করার পরে টিএস এর মান এরকম কিছু একটা পাবা, মনে করো 2 ডিভাইডেড বাই s প্লাস 5, কেমন এরকম কিছু একটা পাইছো, তো টিএস এর মান তো দেওয়া আছে, ঠিক আছে? জি। এখন মজার বিষয় হচ্ছে এই ইকুয়েশনটা থেকে যদি এরর ক্যালকুলেট করতে চাই, ইএস এর মান বের করতে চাই, তাহলে আসলে কার মান জানা লাগবে? ইনপুট স্যার, RS। রাইট। এখন ইনপুট কয় রকম হতে পারে আমরা বলেছিলাম? 3 ধরনের স্যার। 3 রকম, অথবা কিন্তু প্র্যাকটিক্যাল ইনপুট 3 রকম না হয়ে আরো অনেক রকম হতে পারে। তাহলে ইনপুট কি রকম সেই মানটার উপর নির্ভর করতেছে আমার ইকুয়েশনের মানটা, রাইট? জি স্যার। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এখন মজার বিষয় আছে সেটা আমরা ইনপুটের মান একটু পরে বসাবো, এখন বসাবো না, আরো পরে বসাবো। বাট এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে, ঠিক না? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন দেখো আমরা যে এররটা বলবো, যে এররটা আমরা পাবো সেটাকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রকাশ করতে পারবো না। কথা ক্লিয়ার? বুঝে আসছে? যে এররটা আমরা ক্যালকুলেট করব, মনে করো আমরা যে বললাম যে ইনপুট যদি মনে করো 10 হয় আর আউটপুট যদি এরকম যদি মনে করো 8 হয়, এই যে বলছি এগুলো কিন্তু আমরা টাইম ডোমেইনে বলছি। তাহলে 10 মাইনাস 8 ইকুয়াল টু যে আমরা 2 বের করতেছি, এই 2টা হচ্ছে কোন ডোমেইনে? টাইম ডোমেইনে, নট ফ্রিকোয়েন্সি ডোমেইনে। সেজন্য এরর ইএস যেটা, সেই এররটাকে আমাদেরকে ইটি তে কনভার্ট করতে হবে। কোন টিতে? ইটিতে। তাহলে আমাদেরকে কোন ধরনের ট্রান্সফরমেশন লাগবে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লাগবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেটা মূলত ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা হয় না। এখানে যে টেকনিকটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে তোমার একটা ফাইনাল ভ্যালু থিওরেম বলে একটা কথা আছে, তোমরা পড়েছো, ইনিশিয়াল ভ্যালু থিওরেম এবং ফাইনাল ভ্যালু থিওরেম। ফাইনাল ভ্যালু থিওরেম ম্যাথমেটিক্সে পড়েছো, এফবিটি। ইনিশিয়াল ভ্যালু থিওরেম আইবিটি। তোমাদের মনে আছে কিনা জানি না। ইনিশিয়াল ভ্যালু থিওরেম এবং ফাইনাল ভ্যালু থিওরেম, এই দুটো থিওরেমের কথা হচ্ছে মানে কোন একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন থেকে যদি তুমি টাইম ডোমেইন ভ্যালুটা বের করতে চাও, মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন, রাইট? ঠিক কি না? জি স্যার। এই ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশনের ফাইনাল ভ্যালুটা কত হবে, টাইম ডোমেইনে ফাইনাল ভ্যালুটা কত হবে সেটা যদি তুমি বের করতে চাও, অথবা টাইম ডোমেইনে ইনিশিয়াল ভ্যালু কত হবে সেটা যদি তুমি সরাসরি ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন থেকে বের করতে চাও, তাহলে তুমি এই দুটো থিওরেমের কোনো একটির সহযোগিতা নিবা, হয় ইনিশিয়াল ভ্যালু থিওরেম অথবা ফাইনাল ভ্যালু থিওরেম। কথা ক্লিয়ার? বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে ফাইনাল ভ্যালু থিওরেমের মেইন কথাটি হচ্ছে, আচ্ছা এরর যে আমরা ক্যালকুলেট করব, এটা কি ইনিশিয়াল এরর কি ইনিশিয়াল ভ্যালু না ফাইনাল ভ্যালু? রাইট। তাহলে আমরা এখান থেকে কোন থিওরেমটা অ্যাপ্লাই করব? ফাইনাল ভ্যালু থিওরেম। এক নাম্বার কনসেপ্ট। এবার 2 নাম্বার কনসেপ্টে আসো। তাহলে আমরা একটা কনক্লুশনে আসলাম, যেটা হচ্ছে আমরা ইউজ করব ফাইনাল ভ্যালু থিওরেম। ফাইনাল ভ্যালু থিওরেম আমরা কেন ইউজ করব? আমরা এই যে ডান পাশে যে ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন, এই ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন থেকে সরাসরি টাইম ডোমেইন ভ্যালু ক্যালকুলেট করব, ফাইনাল ভ্যালু। সে কারণে আমরা ফাইনাল ভ্যালু থিওরেম ইউজ করব, রাইট? জি স্যার। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন হচ্ছে ইএস।
আর সেটা টাইম ডোমেন যেটা সেটা কি ইটি, রাইট? জি ইটি। স্যার। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও। ফাইনাল ভ্যালু বলতে আমরা আসলে টি এর মানকে কি জিরো মনে করি না ইনফিনিটি মনে করি? টি টেন্ডস ইনফিনিটি স্যার, টেন্ডস টু ইনফিনিটি। ইয়েস, টি টেন্ডস টু ইনফিনিটি কে আমরা বলি ফাইনাল ভ্যালু, আর টি টেন্ডস টু জিরো কে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু, রাইট? জি স্যার। এখন যদি তোমাকে বলি টি এর মান ইনফিনিটি হলে এস এর মান কি হবে? টি এর মান টি টেন্ডস টু ইনফিনিটি হলে এস টেন্ডস টু কি হবে, আর টি টেন্ডস টু জিরো হলে এস টেন্ডস টু কি হবে? আমাকে একটু কেউ বলতে পারবা? সরি, অসংজ্ঞায়িত হবে না, খেয়াল করো। আমরা জানি এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু 1/t, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t, অর্থাৎ ফ্রিকোয়েন্সি সময়ের ব্যস্তানুপাতিক, রাইট? সম্পর্কটাই। তাহলে এস হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি, তাহলে টাইম যদি ইনফিনিটির দিকে যায় ফ্রিকোয়েন্সি কমে যাবে, দিকে যাবে, ফ্রিকোয়েন্সি জিরোর দিকে যাবে। আর টাইম যখন জিরোর দিকে যায় ফ্রিকোয়েন্সি তখন কোন দিকে যাবে? ইনফিনিটির দিকে। ওকে, ভেরি গুড। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম নিয়ে, অর্থাৎ টি টেন্ডস টু ইনফিনিটি নিয়ে, রাইট? জি স্যার। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন আনসার দাও। আমরা এই যে এররের যে ফ্রিকোয়েন্সি ফাংশন, এই ফাংশনে এস এর মান জিরোর জন্য যেই ভ্যালুটা পাবো সেটাই মূলত আমাদেরকে ইন্ডিকেট করবে টি টেন্ডস টু ইনফিনিটির মান, রাইট? জি স্যার। তখন আমরা বলতে পারি এররকে আমরা ইটি না বলে আমরা এররকে সেই জন্য প্রকাশ করি কিভাবে? ই ইনফিনিটি, এইভাবে। অর্থাৎ টি এর মান ইনফিনিটি হলে এররের যে মান সেই মানটাকে আমরা এরর বলছি, স্টেটেড এরর বলছি। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ভেরি গুড। তাহলে আমরা এস জিরোতে হচ্ছে যে ফাইনাল এররের স্টেটেড এরর পাওয়া যায়, আর টি ইনফিনিটিতে স্টেটেড এরর পাওয়া যায়। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন শেষ পড়া মূলত হয়ে গেছে। এখন ফাইনাল ভ্যালু থিওরেম কি বলে? ফাইনাল ভ্যালু থিওরেম বলে যে তুমি যদি ইএস থেকে যদি ই ইনফিনিটি ক্যালকুলেট করতে চাও, অর্থাৎ যেটার অর্থ হচ্ছে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ টি যখন ইনফিনিটির দিকে যাবে তখন ই টি এর যে মান সেটাকে বলা হবে ই ইনফিনিটি, স্টেটেড এরর। এটা যেই কথা ফাইনাল ভ্যালু থিওরেম অনুসারে, এটা যদি তুমি ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশন ইএস থেকে ক্যালকুলেট করতে চাও তাহলে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি হলে এস টেন্ডস টু কোন দিকে যাবে? জিরো। এস টেন্ডস টু জিরো। 0। এবং আমাদের যে ইএস যে ফাংশন সেই ফাংশনটাকে একটা এস দ্বারা গুণ করে দিতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? তাহলে এস ইএস এটাকে যদি এস টেন্ডস টু 0 এর জন্য ক্যালকুলেট করি তাহলে যে মানটা পাবো সেটা ইনডাইরেক্টলি টি টেন্ডস টু ইনফিনিটির জন্য ই এর মান বের করবে, তাহলে সেটাকেই বলা হবে এরর। কথা আমি বুঝাতে পারলাম? জি স্যার। Okay, that's good. Then finally we can say that তাহলে E infinity equal to based on TS infinity অর্থাৎ স্টেটেড এরর equal to limit s tends to 0, এটা 0, এটা ইনফিনিটি না, এখানে স্লাইডে এখানে একটা ভুল আছে। এটা কি? s tends to 0 as es মানে কি? rs into 1 minus 1 minus ps। তাহলে এটা হচ্ছে যে প্রিন্সিপাল এরর ইকুয়েশন। কথা ক্লিয়ার? ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম বেসড অন কি? টিএস। টিএস এর উপর বেস করে তুমি যদি ইউনিটি ফিডব্যাক সিস্টেমের স্টেটেড এরর ক্যালকুলেট করো তাহলে এই ইকুয়েশনটি ইউজ করতে হবে। এই ইকুয়েশনে একটা মাত্র জিনিস বাকি আছে, সেটা কি? আরএস এর মান বসানো, রাইট? জি স্যার। যেহেতু আমাদের টেস্ট ইনপুট গুলো নির্দিষ্ট, হয় rs equal to 1/s হবে, অথবা rs equal to 1 কি হবে? স্কয়ার হবে, অথবা rs equal to 1/s কিউব। এই তিনটার কোন একটি হবে, হলে এই ইকুয়েশনটা তিনটা ফরম্যাট তৈরি হবে। কথা কি ক্লিয়ার? সেজন্য আমি বলছি এটা হচ্ছে কি ইকুয়েশন? প্রিন্সিপাল ইকুয়েশন। বুঝা আসে? জি স্যার। ওকে, সিমিলারলি আমরা যদি বেসড অন জিএস এরর ক্যালকুলেট করি তাহলে এখানেও ইজি। এই যে এরর, এই এররটা ইকুয়াল টু কি আমরা দেখতে পাচ্ছি ফিগার থেকে, আমরা দেখতে পাচ্ছি
হচ্ছে যে এরর ইকুয়াল টু PS আবার ইএস ইনটু জিএস, ঠিক আছে? জি স্যার ইএস ইনটু জিএস। তাহলে এখন এই সিএস এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর মাইনাস সিএস মানে কি ইজি। এখন এই ইজি কে যদি বামে নিয়ে আসি তাহলে হবে ই প্লাস ইজি, রাইট? আচ্ছা, আমার একটা কল রিসিভ করতে হচ্ছে, একটু মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছ? তাহলে আমরা ই প্লাস ইজি ইকুয়াল টু কি পেলাম? আর পেলাম, রাইট? ই যদি কমন নিয়ে নিই, অর্থাৎ ইএস যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আর যা থাকবে তা যদি আমি ডানে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়েশনটা হবে ইএস ইকুয়াল টু আর এস ডিভাইডেড বাই কি 1 প্লাস জিএস। বুঝে আসে? জি স্যার বুঝছি স্যার তাহলে এটা হচ্ছে আমাদের এররের ফ্রিকোয়েন্সি ডোমেইন প্রিন্সিপাল ইকুয়েশন। এখান থেকে যদি আমি টাইম ডোমেইন এরর বের করতে চাই অ্যাকর্ডিং টু ফাইনাল ভ্যালু, এই ইএস এর সাথে একটা এস কি করতে হবে? গুণ করতে হবে। এস গুণ করে সেটাকে এস এর মান 0 বসাতে হবে, লিমিট 0 বসাতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার তাহলে যে লিমিট s টেন্ডস টু 0 s আর s ডিভাইডেড বাই 1 প্লাস gs ইকুয়াল টু হচ্ছে টাইম ডোমেইন এরর। কথা ক্লিয়ার? জি স্যার So these two equation are the principal steady-state error calculation equation based on TS and based GS on GS. এখন সবার ক্লিয়ার? এই দুটো ইকুয়েশন তোমরা কিভাবে বের করে গ্রাফ থেকে সেটা শিখিয়েছি। তোমরা ফাইনালি এই দুটো ইকুয়েশন ভুলবে না, এই দুটো ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে, কারণ এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা ইনপুট বিভিন্ন রকম বসালে ইকুয়েশনটা বিভিন্ন রকম ফরম্যাটে কি হবে? তৈরি হবে। কথা ক্লিয়ার? ওকে, নরমালি আমরা বেসড অন জিএস আমরা বেশিরভাগ ক্যালকুলেশন করি কিসের উপর ভিত্তি করে? জিএস এর উপর ভিত্তি করে, বুঝছো? টিএস এর উপর বেস করে আমরা করি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিএস এর উপর বেস করে এরর ক্যালকুলেট করে দিই। বুঝে আসে? সেজন্য আমাদের আলোচনা বেশিরভাগ জিএস কেন্দ্রিক হবে। বুঝাতে পারলাম? জি স্যার বুঝছি এখন তোমরা আমাকে প্রশ্নের আনসার দাও। আমাদের যে প্রিন্সিপাল ইকুয়েশন, প্রিন্সিপাল যে এরর ইকুয়েশন, এই যে এটাই তো আমাদের প্রিন্সিপাল এরর ইকুয়েশন, রাইট? জি এখানে যদি এখন আমরা ইনপুট মনে করি, আমাদের টেস্ট ইনপুট তো 3টার বেশি নেই, 3টাই টেস্ট ইনপুট। তো আমি তাহলে আমাদের আরএস এর মান 3 ধরনের কোনো একটি হবে, ঠিক কি না? জি স্যার তাহলে 3টার কোনো একটা হলে আমরা আগে থেকেই কোন ধরনের ইনপুটের জন্য এই সূত্রটার ফরম্যাট কিরকম হবে সেটা আগে থেকে আমরা গ্যাস করতে পারি, ঠিক কি না? ওকে, আমরা সেইটাই করি। এখন যদি আমাদের ইনপুট যদি স্টেপ ইনপুট হয়, তাহলে আমরা এররের নাম দিলাম, এররকে একটা স্পেশাল নাম দিলাম, সেটা কি? ই স্টেপ। আর আরএস এর মান কি বসাবো তখন? 1 বাই এস। তাহলে 1 বাই এস এর এই এসটা আর সূত্রের যে এস, এটা কাটাকাটি চলে গেল, আর কি বাকি থাকলো? 1 বাই 1 প্লাস জিএস, ঠিক কি না? এস এর মান 0 হোক, এস এর মান যাই হোক, 1 এর উপরে এস এর কোনো প্রভাব নেই, যেহেতু 1 কনস্ট্যান্ট, ঠিক কি না? জি স্যার তাহলে উপরের 1 এবং নিচের 1 এদের উপরে এস এর মানের কোনো কি নেই, প্রভাব নেই। সেজন্য তাদেরকে মধ্যে থেকে লিমিটটাকে তুলে দিলাম। তো লিমিটটার প্রভাব কোথায়? জিএস এর মধ্যে। জি স্যার তাহলে সেজন্য আমরা বললাম ইউনিট স্টেপ ইনপুট যদি ইউনিট স্টেপ হয়, তাহলে ইউনিট স্টেপ এরর ইকুয়াল টু
1 plus limit s tends to 0 gs কথা ক্লিয়ার ওকে ভেরি গুড এই লিমিট s tends to 0 gs এটা মনে রাখবা এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার এটা পরবর্তীতে এটা আরেকটা নাম দিব এটাকে আরেকটা সিম্বল দ্বারা প্রকাশ করব পুরো বিষয়টাকে এটাকে আমরা ক্যাপি নামক একটা সিম্বল দিয়ে প্রকাশ করব কি নাম ক্যাপি আচ্ছা সেকেন্ড আসো এখন আমরা এই প্রিন্সিপাল ইকুয়েশনের মধ্যে র্যাম ইনপুট বিবেচনা করি তাহলে আর এস ইকুয়াল টু কি হবে 1/s স্কয়ার ঠিক কি না জি স্যার তাহলে 1/s স্কয়ার হলে একটা s কাটাকাটি গেলে আরেকটা s থাকবে ঠিক না জি সেই s টাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে 1 এর সাথে গুণ করি সেটা হবে কি s প্লাস sgs এই উপরের 1 এর উপরে লিমিটের কোনো প্রভাব নেই সেজন্য লিমিট সামনে থেকে নিচে নিয়ে গেলাম নিচে নেওয়ার পরে s এর মধ্যে যদি লিমিট বসাই s এর মান 0 বসালে এটা 0 হয়ে যাবে না জি স্যার 0 হয়ে যাবে কিন্তু এই টার্মটা 0 হবে কি না হবে সেটা নির্ভর করবে জিএস এর উপরে সেজন্য আমরা এটা এখনো 0 বসালাম না আমরা রেখে দিলাম যে এই টার্মের উপরে s এর প্রভাব আছে কথা ক্লিয়ার জি স্যার তাহলে ইউনিট র্যাম্প ইনপুটের জন্য আমাদের সূত্রটা হবে প্রিন্সিপাল ইকুয়েশনটা হবে 1/limit s tends to 0 gs এই যে লিমিট s tends to 0 gs এটাকে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা মানে আরেকটা টার্ম দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটাকে বলা হয় ক্যাবি ক্যাবি এটাকে বলা হয় এটা প্রথমটাকে বলা হয় ক্যাপি এটাকে বলা হয় ক্যাবি আচ্ছা এবার আসো আমরা যদি ইনপুট যদি ইউনিট প্যারাবোলিক হয় তাহলে s কিউব হবে s কাটা গিয়ে s স্কয়ার থাকবে s স্কয়ার প্লাস s স্কয়ার gs এখানে s স্কয়ার এর মান 0 বসাই দিলে এটা 0 হয়ে যাবে তাহলে আর বাকি থাকবে কি 1/limit s tends to 0 s স্কয়ার gs কথা ক্লিয়ার জি স্যার বুঝছি স্যার তাহলে নিচের এই টার্মটার আরেকটা নাম ইউজ করা হয় সেটা হচ্ছে কি কে আচ্ছা এখানে এটা এখানে কেন ক্যাপি বলা হলো এখানে কেন ক্যাবি বলা হলো এখানে কেন কে বলা হলো তার একটা ফিজিক্যাল মিনিং আছে মিনিং হচ্ছে আমরা জানি স্টেপ সিগন্যালটাকে বলা হয় পজিশন কনস্ট্যান্ট ঠিক না জি স্যার এখানে পি দ্বারা মূলত পজিশনকে ইন্টিগ্রেট করছে অর্থাৎ ক্যাপি মানে হচ্ছে এটা পজিশন কনস্ট্যান্ট র্যাম্প সিগন্যাল দ্বারা হচ্ছে যে কি কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভেলোসিটি কনস্ট্যান্ট ঠিক আছে অর্থাৎ র্যাম্প সিগন্যাল হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে সেজন্য এটা হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট ক্যাবি আর প্যারাবোলিকের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কে কথা ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি এদেরকে মনে করো এদেরকে অ্যাস্টেটিক এরর কনস্ট্যান্ট বলা হয় এদেরকে কি বলে ক্যাপি ক্যাবি এই তিনটাকে অ্যাস্টেটিক এরর কনস্ট্যান্ট বলা হয় আচ্ছা সেটা হচ্ছে যে আসবে সো এখানে মনে করো আমরা এতক্ষণ যা শিখলাম সেই অনুসারে এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো এক্সাম্পলের মধ্যে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া হলো এবং তোমাকে প্রশ্নে বলা হলো যে স্ট্রেসের এরর বের করো যদি ইনপুটের মান 5 ইউটি হয় তাহলে একবার এরর ক্যালকুলেট করো 5 ইউটি হলে আরেকবার এরর ক্যালকুলেট করো 5 টি ইউটি হলে আরেকবার এরর ক্যালকুলেট করো যদি 5 টি স্কয়ার ইউটি হয় তুমি বলো প্রথম ইনপুটটা কোন ধরনের ইনপুট স্টেপ স্যার স্টেপ রেসপন্স তারপরেরটা কোন ধরনের ইনপুট স্টেপ কেমন হবে এখানে টি আছে না টি ইউটি এটা হচ্ছে স্যার র্যাম্প র্যাম্প তারপরটা টি স্কয়ার ইউটি মানে এটা প্যারাবোলিক কথা ক্লিয়ার জি স্যার এখানে যে কনস্ট্যান্টটা আছে কনস্ট্যান্টটা তোমার সূত্রের সাথে গুণ করে দিলে হয়ে যাবে এখানে যে সূত্র পাইছি এর সাথে কনস্ট্যান্ট গুণ করে দিলে হয়ে যাবে কথা ক্লিয়ার কিনা কনস্ট্যান্ট মানে এখানে একটা 5 আছে না সামনে একটা 5 আছে কিনা ওই 5টা ওখানে গুণ করে দিলে হয়ে যাবে তাহলে আগে সূত্র ইউজ করা যাবে তাহলে আমরা এগুলো ক্যালকুলেট করি এখানে জিএস এই যে এই মাঝখানের এটা হচ্ছে জিএস তাহলে বেসড অন জিএস যদি স্টেপ ইনপুট হয় আমরা জানি 1/1 প্লাস লিমিট s tends to 0 gs তো এখানে 1 না বলে কি বলতে হবে 5 বলতে হবে কথা বুঝছো কেন 5 ওখানে 5 আছে সেজন্য হ্যাঁ এখন তুমি এই যে জিএস এর মধ্যে 0 বসাও s এর মান 0 বসালে কি হবে এটা 0 হয়ে যাবে এটা 0 হয়ে যাবে এটা 0 হয়ে যাবে আর কি থাকবে 120 * 2 / 3 * 4 বুঝছো তাহলে 12 ওদিকে হচ্ছে উপরে আছে 2 12 12 10 20 কাটাকাটি করলে কত হবে 20 এটাকে s এর মান 0 বসালে ক্যালকুলেশন করলে কত হবে 20 বের হবে বুঝাতে পারলাম এই ছেলেরা আমি কি তোমরা কি আমাকে শুনতে পাও
জি স্যার শুনতে পাচ্ছি। এখন 20 ক্যালকুলেশন বুঝতে পেরেছি কিনা? লিমিট বসালাম, 0 বসালাম। তাহলে এই যে লিমিট s টেন্ডস টু 0 gs, এটার মান কত? 20। 20। তাহলে 5/1 প্লাস 20 কত হলো? 5/21। এটা টাইম ডোমেইন এরর, এটা টাইম ডোমেইন এরর। বুঝতে পেরেছ এখন? তাহলে স্টেট স্টেট এরর কত? এই সিস্টেমে স্টেট স্টেট ইউনিট স্টেপ ইনপুট দিলে এরর কত পাবা? 5/20 পাবে। এটা একটা কনস্ট্যান্ট এরর। এটা একটা কি এরর? কনস্ট্যান্ট এরর। বুঝে আসছে? জি স্যার। এই এখন তোমাদেরকে একটা এডিশনাল প্রশ্ন করি, একটা কমেন্টস করো তোমরা আমার প্রশ্নের উপর একটা কমেন্টস করো। এই এররটাকে যদি আমি কমাতে চাই তাহলে এখানে কোন ধরনের কন্ট্রোলার লাগবে? এরর আমি এররটাকে কমাতে চাই, জিরো করার কথা বলিনি। এররটাকে যদি আমি কমাতে চাই কোন ধরনের কন্ট্রোলার লাগবে? কে এর মান যদি রাইট। বাড়ায় কে এর মান বাড়ানো মানে হচ্ছে যে কে মানে প্রপোর্শনাল কন্ট্রোলার। কে মানে কি? প্রফেশনাল কন্ট্রোলার। তাহলে প্রপোর্শনাল কন্ট্রোলার লাগবে। এই যে এখানে একটা এরকম কন্ট্রোলার অ্যাড করতে হবে যেটার ভিতরে ট্রান্সফার ফাংশন হবে কে, এটাকে প্রপোর্শনাল কন্ট্রোলার বলা হবে। এই কে এর মান যত বাড়াতে থাকবে এই এরর মান তত কি হতে থাকবে? কমতে থাকবে, কিন্তু কখনো জিরো হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই এররটাকে যদি তুমি জিরো করতে চাও তাহলে কি করতে হবে? এররটাকে জিরো করতে চাইলে ইন্টিগ্রেটর অ্যাড করতে হবে। ইন্টিগ্রেটর স্যার। হ্যাঁ, একটা ইন্টিগ্রেটর অ্যাড করতে হবে। তার মানে কি কে বাই এস। কথা ক্লিয়ার? স্যার একটা কিভাবে বুঝবো স্যার? একটা ইন্টিগ্রেটর। কয়টা ইন্টিগ্রেটর? স্যার একটা যে ইন্ডিকেটর ব্যবহার করবো এটা কিভাবে বুঝবো? কারণ একটা কনস্ট্যান্ট যখন এরর থাকবে সেটাকে জাস্ট একটা ইন্টিগ্রেটর অ্যাড করলেই সেটা, এরপর একটা ইন্টিগ্রেটর অ্যাড করলে সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে অটোমেটিক। জিরো হয়ে যাবে। জি স্যার। এখন তুমি দেখতে পারবা, এখনই তুমি সেটা বুঝতে পারবা। কিভাবে বুঝবা? এখানে একটা ইন্টিগ্রেটর ব্যবহার করা যে কথা, আমি ইনপুটে স্টেপের বদলে র‍্যাম্প ইনপুট ইউজ করা একই কথা। বিষয়টা বুঝছো কিনা দেখো ভালো করে। আমি কনস্ট্যান্ট এররটা পাচ্ছিলাম যখন ইনপুট হচ্ছে 1/s, রাইট? জি। এই 1/s যদি এখানে আসে 1/s এর সাথে গুণ হয়, এখানে এসে কি হবে? 1/s স্কয়ার হবে না? ব্যাস স্কয়ার। জি স্যার। তার মানে কি এখানে একটা ইন্টিগ্রেটর অ্যাড করার যে কথা সেটা না করে ইনপুটটাকে 1/s স্কয়ার করে দেওয়া একই কথা, রাইট? জি স্যার। তাহলে হয়ে গেল। সিম্পল বিষয়টা এখন বুঝতে পারছো কিনা দেখো। আমরা ইউনিট স্টেপ ইনপুটের জন্য একটা কনস্ট্যান্ট এরর পেয়েছি। যদি আমরা এই এররটাকে জিরো করতে চাই আমাদেরকে একটা ইন্টিগ্রেটর অ্যাড করতে হবে। সেটা না করে আমরা যদি র‍্যাম্প ইনপুট ইউজ করি এররটা অটোমেটিক কি? জিরো হয়ে যাবে। জিরো হওয়ার কথা। ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে এই এররটা যদি আমরা এখানে 1/s ইউজ করি জিরো হয় কিনা দেখো। আমরা এখানে ইউনিট স্টেপ 1/s সেটা থাকুক, সেটা থাকলে আমরা যদি এখানে 1/s ইউজ করি তাহলে এখানে কি আসবে? 1/s আসবে, রাইট? জি। এই 1/s মানে হচ্ছে এখানে 1/s। কথা ক্লিয়ার? জি স্যার। এখন তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। s ইকুয়াল টু 0 হলে এখানে যাই হোক এখানে 20 পেয়েছিলাম, এই 1/s এই জিরোটার জন্য আমাদের পুরো ট্রান্সফার ফাংশনটা 0 হয়ে যাবে না? 1/0 0 হবে না, কি হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটি স্যার। গুড। তাহলে এই যে নিচে কি হবে? ইনফিনিটি হবে, রাইট? জি স্যার। তাহলে 5/∞ মানে কি? 0 হবে। কত ক্লিয়ার হলো? জি স্যার ক্লিয়ার স্যার। এটাই হচ্ছে আমরা এখানে তোমাদেরকে ইন্ডিকেট করেছিলাম এই স্লাইডে। কোন স্লাইডে? এখানে, যে ইন্টিগ্রেটর অ্যাড করলে ইউনিট স্টেপ ইনপুটের জন্য আমাদের কি হবে? এরর 0 হয়ে যাবে। গুড। তাহলে সেই ইন্টিগ্রেটরটা যখন আমরা ট্রান্সফার ফাংশনে নিয়ে আসলাম তখন এই কাজটি হয়ে গেল। এখন আসো আমরা যদি এখানে যদি এখন 5t ut এবং 5ts কে ইউজ করি ওই আগের মতো সূত্র ব্যবহার করে আমরা 5/limit s tends to 0 sgs এটা ইউজ করব। বুঝতে পেরেছো? তো এখানে এখন খেয়াল করো, ইউনিট স্টেপ ইনপুটের জন্য আমরা কনস্ট্যান্ট এরর পেয়েছিলাম। সো এখানে একটা ইন্টিগ্রেটর ইউজ করলেই হয়ে যায়।
কিন্তু ইউনিট র্যাম্প ইনপুটের জন্য আমরা এরর পাচ্ছি ইনফিনিটি। ইউনিট র্যাম্প ইনপুটের জন্য কেন এরর আমরা 0 পাচ্ছি? এখানে আর একটা ইন্টিগ্রেটর ইউজ করলে হবে না এরর 0 করতে গেলে। ভালো করে বুঝো, আমরা এখানে যখন লিমিট s টেন্ডস টু 0 এট gs বের করব, এটা হচ্ছে আমার g, এখানে হচ্ছে s, এখানে যখন লিমিট 0 বসাবো এই পুরো রেজাল্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, রাইট? 0 স্যার, জি তাহলে 5/0 মানে কি? ইনফিনিটি। কথা ক্লিয়ার? জি এখন তুমি দেখো, তাহলে র্যাম্প ইনপুটের জন্য আমরা এরর পেলাম কত? ইনফিনিটি। ওকে, জি স্যার। এখন এই র্যাম্প ইনপুটের জন্য যদি আমি এররটাকে 0 করতে চাই, তাহলে এখানে অ্যাট লিস্ট দুটো ইন্টিগ্রেটর অ্যাড করতে হবে। কয়টি ইন্টিগ্রেটর? দুটো। কিভাবে? দেখো, খেয়াল করো, আমি একটি ইন্টিগ্রেটর ইউজ করলে কি হবে? দেখো, একটা ইন্টিগ্রেটর অ্যাড করলাম, তার মানে আমার এখন জিএস এর সাথে এড যদি গুণ করি, এড জিএস করি, এই এস কাটাকাটি যাবে, রাইট? জি স্যার। তখন এই পুরো রেজাল্টটা হবে কত? 20। রেজাল্টটা কত হবে? 20। তাহলে তখন এই কনস্ট্যান্টটা ইনফিনিটি না হয়ে কি হয়ে যাবে? 5/20, রাইট? বুঝা আসছে? জি স্যার, বুঝছি স্যার। তাহলে র্যাম্প ইনপুটের ক্ষেত্রে আমি যখন একটা ইন্টিগ্রেটর অ্যাড করলাম, তখন এররটা কি হয়ে আসলো? ইনফিনিটি থেকে কমে আসলো। ইনফিনিটি থেকে কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল, রাইট? আর প্রথমে কোনো ইন্টিগ্রেটর ছিল না। ভালো করে বিষয়টা বুঝো আমি কি বলছি। প্রথমে কোনো ইন্টিগ্রেটর ছিল না সিস্টেমের মধ্যে, রাইট? ছিল? না স্যার। নেই। নেই যখন র্যাম্প ইনপুটের জন্য আমরা কোনো ইন্টিগ্রেটরহীন একটা সিস্টেমে যদি স্টেপ ইনপুট দিই, কনস্ট্যান্ট এরর পাওয়া যাবে। ভালো করে এখান থেকে সামারি করে গেল পুরো কথাটা, আমি আর বলছি না, পুরোটা সামারি করতেছি। এই সিস্টেমটা কোনো ইন্টিগ্রেটর আছে? না। নেই। ভেরি গুড। প্রশ্ন হচ্ছে, কোনো ইন্টিগ্রেটর নেই ওরকম একটি সিস্টেমে যদি স্টেপ ইনপুট দেই, অটোমেটিক এরর পাবা কি? কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। কনস্ট্যান্ট এরর পাবা। এই এররটাকে স্টেপ ইনপুটের জন্য যদি 0 করতে চাও, জাস্ট একটা ইন্টিগ্রেটর অ্যাড করলে হবে। সেটা আমরা দেখেছি, এখানে একটা অ্যাড করলে এই টার্মটা কি হয়ে যাবে? আরেকবার রিপিট করলে ভালো হবে স্যার। আচ্ছা, এখন আমি সামারি করতেছি, তুমি বলছো রিপিট। আচ্ছা, যাই হোক, আবার বলছি। আমাদের এই সিস্টেম, রাইট? এই যে ছেলেরা, এটা আমাদের সিস্টেম, রাইট? জি স্যার। জি স্যার। এই সিস্টেমে কোনো ইন্টিগ্রেটর আছে? না। ইন্টিগ্রেটর এখানে যদি কোনো একটা এস গুণাকারে থাকতো, তখন তুমি বলতে যে ইন্টিগ্রেটর আছে। এখন যেহেতু নেই, সিস্টেমে কোনো ইন্টিগ্রেটর নেই। ওকে, সেখানে আমরা স্টেপ ইনপুট দিলাম, তাহলে লিমিট s টেন্ডস টু 0 এটা ক্যালকুলেট করে 20 পেলাম, আমরা একটা এরর পাইলাম। সেটা কি? কনস্ট্যান্ট এরর, রাইট? জি স্যার। আচ্ছা, সিস্টেম যেভাবে আছে। হ্যাঁ, হ্যালো, কি বলছো? কিছু বলছিলা? না স্যার, ওই কেউ বলেনি স্যার। ওকে, তারপরে আমরা র্যাম্প ইনপুট দিলাম। র্যাম্প ইনপুট দেওয়ার পরে ওই সূত্র অনুসারে 5/limit s tends to 0 sgs, এখানে যে s আছে এই sটার কারণে লিমিট s tends to 0 sgs, যেহেতু কোনো ইন্টিগ্রেটর নেই, পুরো মানটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। ফলে আমরা এরর পেলাম কি? ইনফিনিটি এরর। প্যারাবোলিকের ক্ষেত্রে আমরা এখানে gs এর সাথে s স্কয়ার গুণ করার কারণে, এখানে কোনো ইন্টিগ্রেটর নেই, s স্কয়ার গুণ করলে লিমিট বসালে আমরা 0 পাচ্ছি, অতএব 10/0 = ইনফিনিটি। এখন তোমাদেরকে প্রশ্ন হচ্ছে, আমাদেরকে যে এরর ক্যালকুলেট করতে বলেছে, সেখানে আমরা দেখতে পেলাম ইন্টিগ্রেটরহীন একটা সিস্টেম, কোনো ইন্টিগ্রেটর নেই এরকম একটা সিস্টেমের স্টেপ ইনপুট দিলে কি ধরনের এরর পাওয়া যায়? কনস্ট্যান্ট এরর পাওয়া যায়। কথা কি বুঝাতে পারলাম? জি স্যার। আবার যদি র্যাম্প ইনপুট দেই, তাহলে ইনফিনিটি এরর পাওয়া যায়। আর যদি প্যারাবোলিক ইনপুট দেই, তাও ইনফিনিটি এরর পাওয়া যায়। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে, এই সিস্টেমে যদি আমরা একটা কন্ট্রোলার ইন্ট্রোডিউস করি এবং সেই কন্ট্রোলারের মাধ্যমে আমরা যদি এখানে একটা মাত্র ইন্টিগ্রেটর অ্যাড করি, কয়টা ইন্টিগ্রেটর? একটা ইন্টিগ্রেটর। এই যে একটা ইন্টিগ্রেটর মানে এখন ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এখন যেভাবে আছে সেভাবে, নিচে একটা এস আছে, একটা ইন্টিগ্রেটর। এই অবস্থায় যদি এখন আমরা ইউনিট স্টেপ ইনপুটের জন্য যদি এরর ক্যালকুলেট করি, তোমরা বলো এই ক্যালকুলেশনটার মান কত হবে? 20 হবে না ইনফিনিটি স্যার। ইনফিনিটি হবে? ভেরি গুড। তাহলে এররটা কি হবে? 0 হবে। ভেরি গুড। তাহলে আমরা এখানে কি করেছি? সিস্টেমের সাথে একটা মাত্র ইন্টিগ্রেটর অ্যাড করেছি, রাইট? জি স্যার। একটা ইন্টিগ্রেটর অ্যাড করার কারণে আমাদের কনস্ট্যান্ট এরর এখন কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, রাইট?
জি স্যার। এখন আসো র্যাম্প ইনপুটের ক্ষেত্রে কি হবে, এখানে একটা এস আছে, জিএস এর ভিতরে একটা এস আছে, কাটাকাটি গিয়ে চলে যাবে, রাইট? জি তারপরে জিএস এর মান 0 বসাইলে ক্যালকুলেশন করলে রেজাল্টটা কত আসবে, 20 আসবে, রাইট? জি। তাহলে 5/20 এটা কোন ধরনের এরর, কনস্ট্যান্ট এরর। কনস্ট্যান্ট। এখন তোমরা তাহলে বুঝো কোনো ইন্টিগ্রেটর নেই, ওরকম একটা সিস্টেমে যদি একটা ইন্টিগ্রেটর অ্যাড করা হয় তাহলে র্যাম্প ইনপুট দিলে এররটা ইনফিনিটি না হয়ে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট এরর। কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে এররটা কমে গেছে, আগে ইনফিনিটি এরর ছিল, হাজার হাজার এরর ছিল, এখন সেটা কমে একটা নির্দিষ্ট মানে আসছে, কথা বুঝছো? কিন্তু জিরো হয় নাই, জিরো হয়েছে, না স্যার। হয় নাই। মজার বিষয় হচ্ছে প্যারাবোলিকের ক্ষেত্রে খেয়াল করো, একটা ইন্টিগ্রেটর আছে, প্যারাবোলিক দিলাম, কিন্তু এখানে এস স্কয়ার এর কারণে ওই নিচের এস এবং এস স্কয়ার কাটাকাটি গিয়ে উপরে আরো একটা এস থেকে যাবে কিনা, জি স্যার। সেই কারণে এই রেজাল্টটা স্টিল জিরো থাকবে, ফলে এররটা ইনফিনিটি থাকবে। কথা কি বুঝে আসছে? জি স্যার। তাহলে অরিজিনাল সিস্টেমের ক্ষেত্রে কোনো ইন্টিগ্রেটর ছিল না, সেখানে আমরা একটা মাত্র ইন্টিগ্রেটর অ্যাড করলাম, n = 1 করলাম, তাহলে কোনো ইন্টিগ্রেটর ছিল না, তখন আমাদের স্টেপ ইনপুটের ক্ষেত্রে এরর ছিল কনস্ট্যান্ট, বাকি ইনপুটের ক্ষেত্রে আমাদের এরর ইনফিনিটি। একটা ইন্টিগ্রেটর অ্যাড করলাম সিস্টেমের সাথে, তখন আমাদের স্টেপ ইনপুটের জন্য এরর 0 হয়ে গেল, র্যাম্প ইনপুটের জন্য এরর কনস্ট্যান্ট হয়ে গেল, প্যারাবোলিক কি হয়ে গেল, স্টিল ইনফিনিটি। এখন আমরা আরো একটা ইন্টিগ্রেটর অ্যাড করি, কয়টা ইন্টিগ্রেটর, দুটো ইন্টিগ্রেটর। আর একটা ইন্টিগ্রেটর অ্যাড করা মানে এটা এস স্কয়ার। এখন ইউনিট স্টেপ সিগন্যাল দাও, যাই দাও, এখানে এস স্কয়ার এর মধ্যে 0 হয়ে 1/0 ইনফিনিটি চলে আসবে, তার মানে এরর কি, জিরো। এরর 0। তাহলে আমরা বুঝলাম ইউনিট স্টেপের ক্ষেত্রে অ্যাট লিস্ট একটা ইন্টিগ্রেটর থাকলেই এরর কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে ইউনিট র্যাম্পের ক্ষেত্রে খেয়াল করো, এখানে এসে এররটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন 0 হবে, এস স্কয়ার এবং এস কাটাকাটি গেলে নিচে আরেকটা এস থেকে যাবে, ঠিক কি না? জি স্যার। ওটা একটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে র্যাম্প সিগন্যালের জন্য। সো ইন্টিগ্রেটর অ্যাড করা মানে 0 হয়ে যাবে, তার মানে 1/0 ইনফিনিটি হয়ে যাবে, 5/ইনফিনিটি, একে তখন 20 না হয়ে কি হবে, ইনফিনিটি হবে, তখন এটা 0 হয়ে যাবে, রাইট? জি স্যার। তাহলে র্যাম্প সিগন্যালের ক্ষেত্রে কোন একটা ইন্টিগ্রেটরহীন সিস্টেমে এররকে 0 করতে গেলে অ্যাট লিস্ট কয়টা ইন্টিগ্রেটর অ্যাড করতে হবে, দুইটা স্যার। তাহলে 2 এর অধিক, দুটো ইন্টিগ্রেটর অথবা 2 এর অধিক যদি হয় র্যাম্পের ক্ষেত্রে এরর কি হবে, 0 হবে। কথা ক্লিয়ার? একটা ইন্টিগ্রেটর থাকলে র্যাম্পের এরর 0 হবে না, কনস্ট্যান্ট হবে। এবার আসো প্যারাবোলিকের ক্ষেত্রে দেখি, এখানে দেখো এস স্কয়ার ইন্টিগ্রেটর এস স্কয়ার কাটাকাটি গিয়ে ট্রান্সফার ফাংশনটা ইন্টিগ্রেটর বিহীন হয়ে যাবে না, তখন এররটা কি আসবে, কনস্ট্যান্ট এরর আসবে। কথা কি বুঝে আসছে? জি স্যার। ওকে, দ্যাটস গুড। এখন আমাদের পুরো পড়া শেষ, এখন আমি জাস্ট সামারি করব। সামারি কি, কোনো ইন্টিগ্রেটর নেই সেরকম একটি সিস্টেমের ক্ষেত্রে তোমরাই বলো স্টেপ ইনপুটের জন্য এরর কি হবে, কনস্ট্যান্ট হবে, বাকি ইনপুটের জন্য এরর ইনফিনিটি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কোন একটা সিস্টেমের মধ্যে যদি অ্যাট লিস্ট একটি ইন্টিগ্রেটর থাকে তাহলে স্টেপ ইনপুটের জন্য ওই সিস্টেমের এরর কি হবে, 0 হবে। 0 স্যার। কিন্তু তাহলে কোন ইনপুটের জন্য এরর কনস্ট্যান্ট হবে, মিনিমাম একটা ইন্টিগ্রেটর থাকলে, র্যাম্পের জন্য। আর প্যারাবোলিক হচ্ছে ইনফিনিটি। তাহলে প্যারাবোলিক ইনপুটের জন্য যদি আমি কনস্ট্যান্ট এরর পেতে চাই তাহলে আমার সিস্টেমে কয়টি ইন্টিগ্রেটর থাকতে হবে, অ্যাট লিস্ট দুটি। কনস্ট্যান্ট পেতে গেলে দুটি, আর 0 হতে গেলে 3টি স্যার। পেতে গেলে অ্যাট লিস্ট 3টি, মিনিমাম 3টি, 3 বা 3 এর অধিক। ঠিক আছে, পুরো পড়াটা ক্লিয়ার হয়ে গেছে কিনা? ওকে, দ্যাটস গুড। তাহলে আমাদের এরর পড়া শেষ, আমরা বুঝতে পেরেছি। এই যে এখানে আরো একটা एग्जांपल দেখানো হয়েছে, সেম एग्जांपल, ট্রান্সফার ফাংশন চেঞ্জ হয়েছে। তাহলে আমরা ক্যাপি লিমিট s টেন্ডস টু 0 ds এটাকে আমরা বলছিলাম পজিশন কনস্ট্যান্ট, লিমিট s টেন্ডস টু 0 gs এটাকে আমরা বলছিলাম ক্যাবি, লিমিট s টেন্ডস টু s k এটাকে আমরা বলছিলাম কে। পজিশন কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ক্যাপি কে, এই তিনটাকে একসাথে কি বলা হয়, স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। তাহলে তোমরা এখন একটু আগে যে আমরা অ্যানালাইসিসটা করেছি, n = 0 হলে বুঝো ভালো করে, n = 0 হলে ওই সিস্টেমে স্টেপ ইনপুটের জন্য এরর থাকে, বাকিগুলো ইনফিনিটি।
এই যে n ইকুয়াল টু 0 হওয়া এরকম সিস্টেমকে বলা হয় টাইপ 0 সিস্টেম। এরকম সিস্টেমকে কি বলা হয়? সিস্টেম। n ইকুয়াল টু 1 হওয়া এরকম সিস্টেমকে বলা হয় কোন ধরনের সিস্টেম? অর্থাৎ কোন একটা সিস্টেমে একটা ইন্টিগ্রেটর আছে তখন সেটাকে বলা হবে টাইপ 1 সিস্টেম। তারপরে হচ্ছে কোন একটা সিস্টেমে দুটো ইন্টিগ্রেটর আগে থেকেই আছে তখন সেটাকে বলা হবে কি? টাইপ 2 সিস্টেম। তাহলে তোমরা নিজেরাই বলো, আমি যদি বলি যে সিস্টেমটার এরর ক্যালকুলেট করতে বলা হচ্ছে সেই এররটা তোমাকে বললাম টাইপ 0 সিস্টেম, তোমার ট্রান্সফার ফাংশন দেখার দরকার আছে? মানে তুমি যদি এরর প্রিডিক্ট করতে চাও, এরর কত সেটা না বলে যদি এরর কেমন হবে সেই প্রশ্নটা যদি আনসার করতে চাও, তোমার ট্রান্সফার ফাংশন জানার দরকার নেই। টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে এরর কেমন হবে তুমি বলতে পারবে না আগে থেকে? জি স্যার, পারবো স্যার। টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে বলো কোন ধরনের ইনপুটের জন্য এরর কিরকম হবে, তুমি এখনই বলে ফেলো। স্যার ই স্টেপের জন্য কনস্ট্যান্ট এরর পাবো, র্যাম্পের জন্য ইনফিনিটি আর প্যারাবোলার জন্য ইনফিনিটি। আচ্ছা, টাইপ 2 সিস্টেম হলে এরর কিরকম হবে তুমি প্রিডিক্ট করো। স্টেপের জন্য স্যার 0, র্যাম্পের জন্য কনস্ট্যান্ট আর প্যারাবোলার ক্ষেত্রে ইনফিনিটি। নো, টাইপ 2 বলছি, টাইপ 1 বলিনি, টাইপ 2। র্যাম্প 0 প্যারাবোলা আচ্ছা, এতগুলো না বলে তুমি সিম্পলি বলবা টাইপ 2 হলে শুধুমাত্র প্যারাবোলিকের জন্য কনস্ট্যান্ট হবে, বাকিগুলো 0। কথা ক্লিয়ার? টাইপ 1 হলে শুধুমাত্র র্যাম্পের জন্য কনস্ট্যান্ট হবে, স্টেপের জন্য 0, র্যাম্পে প্যারাবোলিকের জন্য ইনফিনিটি। কথা বুঝে আসছে? এখন তুমি একটা প্রশ্নের আনসার দাও। যদিও টাইপ 3 সিস্টেম এভাবে বলা হয় না, কিন্তু টাইপ 3 সিস্টেম যদি আসে তাহলে এরর কিরকম হতে পারে? সবগুলোই 0 স্যার। রাইট, সবগুলো 0, সব ইনপুটের জন্য 0। ওকে, গুড। দ্যাট মিন্স আমরা এখন টাইপ 2 বুঝে গেলাম। তাহলে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট বুঝলাম, সিস্টেম টাইপও বুঝতে পারলাম। এখন তাহলে তুমি বলো, এখানে 1 2 3 তিনটে সিস্টেম দেখতে পাচ্ছ, কোনটা কত টাইপ সিস্টেম বলো? গুড। প্রথমটা টাইপ 0 কারণ এখানে সিস্টেমের মধ্যে কোনো ইন্টিগ্রেটর নেই, সো দ্যাট ইজ টাইপ 0 সিস্টেম। 2 নম্বরটা হচ্ছে টাইপ 1 সিস্টেম, 3 নম্বরটা হচ্ছে টাইপ 2 সিস্টেম। এখন তোমরা জানো এখানে টাইপ 0 সিস্টেম, এখানে কোন এররটা, কোন ইনপুটের জন্য এররটা কনস্ট্যান্ট হবে বলো তো? স্টেপের জন্য স্যার। রাইট, স্টেপের জন্য এররটা কনস্ট্যান্ট হবে। এখানে কোন ধরনের ইনপুটের জন্য এররটা কনস্ট্যান্ট হবে? র্যাম। এখানে কোনটার জন্য হবে? প্যারাবোলিক। ভেরি গুড। তার মানে আমার এখানে এরর ক্যালকুলেট করতে হলে এখানে আমাকে যদি তুমি স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট দিয়ে ক্যালকুলেট করো তাহলে এখানে এরর, অর্থাৎ এরর ক্যালকুলেট করতে চাইলে এখানে আমি ইউনিট স্টেপের সূত্র ইউজ করব, এখানে হচ্ছে আমি র্যাম্পের সূত্র ইউজ করব, এখানে কি প্যারাবোলিকের সূত্র ইউজ করব। অথবা স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে বললে আমরা এখানে পজিশন কনস্ট্যান্ট ক্যালকুলেট করব, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট ক্যালকুলেট করব, আর এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ক্যালকুলেট করব। কথা কি বুঝছো? আসলে এরর আর বাকিগুলো তো ক্যালকুলেট করার দরকার নেই, বাকিগুলো বলে দিলে হচ্ছে, যেহেতু এটা টাইপ 0 এটার বাকি স্টেপ ছাড়া বাকি দুটো ইনফিনিটি হবে, তুমি জাস্ট লিখে দিলে তো হয়ে যাচ্ছে। কথা কি বুঝছো কিনা? হ্যাঁ, বাকিগুলোতে ক্যালকুলেট করার দরকার নেই, যে সেটাই দেখো প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র স্টেপ ক্যালকুলেট করছি। এই যে 1/1 প্লাস ক্যাপি, ক্যাপি মানে পজিশন কনস্ট্যান্ট, সো এখানে একটা কনস্ট্যান্ট এরর পাওয়া গেল, বাকি দুটো এরর কি হয়ে গেল? ইনফিনিটি হয়ে গেল। এটা যার সূত্র লিখে ইনফিনিটি লিখে দিছি, কেন? আমি জানি এটা টাইপ 0 সিস্টেম। কথা কি বুঝছো? বুঝে আসছে? না বুঝে আসছে? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে যে টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে যে 2 নম্বর যেটি, এটার ক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে তোমার যে তিনটি যে কনস্ট্যান্ট, এখানে এই ক্যালকুলেশন গুলো এখানে মনে হয় ডিটেইলস করে দেখানো হয়েছে। আমরা যদি এই যে টাইপ 1 এর ক্ষেত্রে চিন্তা করি, এখানে হচ্ছে যে প্রথমটা হবে কি এরর। আচ্ছা, এটা ক্যাপির মান ক্যালকুলেট করেছে সম্ভবত, ক্যাপি ক্যা, এই যে এই সূত্রের মধ্যে ক্যাপির মান কত, ক্যাপির মান কত, ক্যা এর মান কত সেটা ক্যালকুলেট করে দেখানো হয়েছে। ক্যাপি ইকুয়াল টু 5.5 এখানে বসালে এই যে এররের মান কত আসে? 0.161, আর ক্যাপি ইকুয়াল টু 0 বসালে এই রেজাল্টটা ইনফিনিটি। ঠিক আছে? ক্যালকুলেশন ঠিক আছে কিনা দেখো, ক্যা ইকুয়াল টু 0 বসালে এই এররটা কি? ইনফিনিটি। এখন তুমি 2 নাম্বার সিস্টেমটার জন্য সিমিলারলি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো এরর স্টেপ ইনপুটের জন্য এররের মান পাবো কি? 0। এটা ক্যালকুলেট করার দরকার নেই। এরর
র্যাম্পের জন্য এই মানটা পাবো হচ্ছে কনস্ট্যান্ট। এই মানটা কি পাবো তোমরা বাসায় ক্যালকুলেট করবা, এটা কনস্ট্যান্ট পাবো। আর এরর প্যারাবোলিক যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে কত, ইনফিনিটি আসবে। এটা ক্যালকুলেট করার দরকার নেই। কথা কি বুঝে আসছে? জি স্যার। 3 নাম্বার সিস্টেমের জন্য যদি আমরা কিভাবে ক্যালকুলেট করি, এরর প্রথমটা 0 হবে, স্টেপের জন্য 0 হবে, র্যাম্পের জন্য হচ্ছে 0 হবে, বাট প্যারাবোলিকের জন্য কনস্ট্যান্ট এরর, এবং সেটা ক্যালকুলেট করতে হবে। এবং আসলে সেটা তোমরা সবগুলোই ক্যালকুলেট করবা মেইনলি, ঠিক আছে? এখানে আমি জাস্ট জিনিসটা বুঝাই দিলাম আর কি। এখন ক্লিয়ার হলো তো সবার কাছে? জি স্যার। ওকে, দ্যাটস গুড। এখানে এই আরেকটা এই এক্সাম্পলটি ডিটেইলস এখানে আরো আছে। যাই হোক, এখন যতগুলো কথা বলেছি সবগুলো এই ট্যাবলের মধ্যে সামারি করা হয়েছে। সামারি করা হয়েছে কি, যে s টু দি পাওয়ার n, এই nটা হচ্ছে যে n এর মানের উপর বেস করে সিস্টেমের টাইপ নির্ধারণ হবে। তাহলে টাইপ 0 সিস্টেম যেখানে n এর মান 0, টাইপ 1 সিস্টেম যেখানে n এর মান 1, টাইপ 2 সিস্টেম যেখানে n এর মান 2। টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, আমরা এতক্ষণ ধরে কি পড়েছি, টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে ইউনিট স্টেপ সিগন্যাল যদি আমরা ইউজ করি তাহলে ক্যাপির মান কনস্ট্যান্ট, অতএব এরর ক্যালকুলেট করতে হবে 1/1 প্লাস ক্যাপি, মানে একটা কনস্ট্যান্ট এরর পাওয়া যাবে। কথা ক্লিয়ার? টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে স্টেপ ইনপুটের জন্য এরর কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্ট এররটা ক্যালকুলেট করতে হবে 1/ক্যাপি, এই সূত্র ইউজ করে। কথা কি বুঝে আসছে? জি স্যার। র্যাম্পের ক্ষেত্রে টাইপ 0 ক্ষেত্রে এরর ইনফিনিটি, প্যারাবোলিকের ক্ষেত্রে এরর ইনফিনিটি। ইনফিনিটি মানে ক্যাবির মান 0, ক্যার মান 0। তাহলে টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে স্টেপ ইনপুটের জন্য এরর কনস্ট্যান্ট, বাকি ইনপুটের জন্য এরর ইনফিনিটি। এটা যেই কথা, স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, টাইপ 0 এর ক্ষেত্রে ক্যাপির মান কনস্ট্যান্ট, বাকিগুলো কি 0। এগুলো 0 হয়েছে বলেই এরর কি হয়েছে, ইনফিনিটি হয়েছে। কথা কি বুঝা আসছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। টাইপ 1 এর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে কি, স্টেপ ইনপুটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ক্যাপির মান ইনফিনিটি অর্থাৎ এররের মান 0। তারপর হচ্ছে ক্যাবির মান কনস্ট্যান্ট অর্থাৎ 1/ক্যাবি, এরর কনস্ট্যান্ট, কে এর মান 0 অর্থাৎ এরর ইনফিনিটি প্যারাবোলিকের ক্ষেত্রে। সিমিলারলি টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে ক্যাপি এবং ক্যাবি দুটো ইনফিনিটি। এই কথার অর্থ হচ্ছে টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে ইউনিট স্টেপ এবং র্যাম্পের ক্ষেত্রে এররের মান 0, কে এ কনস্ট্যান্ট অর্থাৎ প্যারাবোলিকের ক্ষেত্রে এররের মান কি, কনস্ট্যান্ট। ঠিক আছে? এই কথাগুলোকে এখানে কি করা হয়েছে, সামারি করা হয়েছে। বুঝে আসছে যা বলেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন তোমরা আমাকে প্রশ্নের আনসার দাও। এই প্রশ্ন দেখো, একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন জিএস দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে ইভ্যালুয়েট দ্য সিস্টেম টাইপ। প্রথমে তোমাকে বলা হয়েছে সিস্টেম টাইপ কত সেটা আগে বের করো, তারপরে ক্যাবি এগুলো বের করো। তাহলে তুমি বলো কি এটা কোন ধরনের সিস্টেম, টাইপ 0 স্যার। তাহলে তুমি ক্যাপির মান ক্যালকুলেট করবে, এখান থেকে কনস্ট্যান্ট পাবা, এই মানটা কনস্ট্যান্ট পাবা, এই মানটা কি পাবা, 0 পাবা, এই মানটা কি পাবা, 0 পাবা। ওকে, ইউজ, দেখো এরপর বলছে কি ইউজ ইউর আনসার টু এ, অর্থাৎ এতে তুমি যে আনসারগুলো পেয়েছো সেগুলো ব্যবহার করো টু ফাইন্ড দ্য স্টেট এরর ফর স্টেপ র্যাম্প এন্ড প্যারাবোলিক ইনপুট। তাহলে তুমি এখানে ক্যাপির মান কনস্ট্যান্ট পেয়েছো, স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুটের জন্য তোমার এরর হবে 1/1 প্লাস ক্যাপি। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে ক্যাপির মান বসাবো, বসাইয়া যেটা আসে সেটা, তারপর আসবে 1/ র্যাম্পের জন্য 1/, তার মানে সেটা আসবে অটোমেটিক ইনফিনিটি আসবে, ইনফিনিটি আসবে। হ্যাঁ। এরপরে 1/ কি বসাবা, কে এ, এটাও ইনফিনিটি আসবে। কথা কি বুঝা আসছে? জি স্যার। ওই যেখানে আনসার দেওয়া আছে মিলাই দেখো ঠিক আছে কিনা। এই যে ইনফিনিটি, এই যে কনস্ট্যান্ট এরর, এই যে ক্যাপির মান কনস্ট্যান্ট, ক্যাবির মান 0, কে এর মান 0। কথা বুঝে আসলো? জি স্যার। ওকে, এখন হচ্ছে যে তোমাকে এটা একটা কন্ট্রোল বক্স, এটা একটা কি বক্স, কন্ট্রোল বক্স। এটার গায়ে লেখা আছে ক্যাবি ইকুয়াল টু 1000। এটার গায়ে কি লেখা আছে, মনে করো এটা বাজার থেকে কিনে আনছো, এটার গায়ে লেখা আছে কি ক্যাবি ইকুয়াল টু 1000। এই কথাটার অর্থ কি, এই ইনফরমেশনটা দ্বারা তুমি কি বুঝবা? এই ইনফরমেশনটা দ্বারা তুমি প্রথমে বুঝবা যেহেতু ক্যাবি এগুলো দেওয়া আছে কোন একটা সিস্টেমের, অতএব সিস্টেমটা প্রথমে স্টেবল। প্রথমে সিস্টেমটা কি স্টেবল, এটা হচ্ছে এক নাম্বার ইনফরমেশন। অর্থাৎ
ক্যাপি ক্যাবি এই তিনটি মানের কোন একটি যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে, এই কথার অর্থ হচ্ছে সিস্টেমটা কি স্টেবল। এক নম্বর ইনফরমেশন। দুই নম্বর সিস্টেম হচ্ছে ক্যাবির মান কনস্ট্যান্ট হওয়া মানে এটা টাইপ 1 সিস্টেম। এটা কি সিস্টেম? টাইপ 1 সিস্টেম স্যার। টাইপ 1 সিস্টেম। তাহলে আমরা আরেকটা ইনফরমেশন পাইলাম। প্রথম হচ্ছে স্টেবল, সেকেন্ড হচ্ছে যেহেতু ক্যাপি ক্যাবি এই তিনটার মধ্যে কার মান কনস্ট্যান্ট? ক্যাবির মান কনস্ট্যান্ট। তাহলে আমরা ক্যাবির মান কনস্ট্যান্ট মানে আমরা জানি সিস্টেমটা টাইপ 1 সিস্টেম। কথা ক্লিয়ার? ওকে গুড। জি স্যার। টাইপ 1 সিস্টেম হলে তাহলে তার ক্যাপি এবং কে এই দুটোর ক্ষেত্রে একটা ইনফিনিটি আরটা কি আরেকটা জিরো। জিরো। কথা ক্লিয়ার? ওকে জি স্যার। তারপরে থার্ড হচ্ছে ক্যাবি কনস্ট্যান্ট। এই কথার অর্থ হচ্ছে এই সিস্টেমে যদি আমরা র‍্যাম্প ইনপুট দেই তাহলে একটা কি পাবো? কনস্ট্যান্ট এরর পাবো। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে র‍্যাম্প ইনপুটের জন্য আমরা এররটা ক্যালকুলেট করতে হবে 1/ক্যাবি। বুঝে আসছে? জি স্যার। সেই কনস্ট্যান্ট এররটা ক্যালকুলেট করতে হবে এই সূত্রটা ব্যবহার করে। বুঝে আসে? চারটা ইনফরমেশন। একটা হচ্ছে সিস্টেম স্টেবল, দুই নম্বর হচ্ছে সিস্টেমের টাইপ, তিন নম্বর হচ্ছে কোন ধরনের ইনপুটের জন্য এরর কনস্ট্যান্ট হবে, চার নম্বর হচ্ছে সেই এররটা ক্যালকুলেট করতে হবে কোন সূত্র ব্যবহার করে। একটা ইনফরমেশন থেকে এরকম একটা সিম্বল থেকে চারটি ইনফরমেশন বের করা সম্ভব স্যার। যায়। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমাকে যদি ক্যাপ ইকুয়াল টু 1000 এটা দেওয়া থাকে, এখান থেকে চারটা ইনফরমেশন তুমি বলো। প্রথম ইনফরমেশনটা কি? স্টেবল। স্টেবল। দুই নম্বর ইনফরমেশনটা কি? টাইপ 0 স্যার। টাইপ 0। তিন নম্বর ইনফরমেশনটা কি? ইউনিট স্টেপ স্যার। স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যালের জন্য কনস্ট্যান্ট এরর পাওয়া যাবে। জি স্যার। চার নাম্বার ইনফরমেশন হচ্ছে কোন সূত্রটা ব্যবহার করতে হবে কনস্ট্যান্ট এরর ক্যালকুলেট করার জন্য? 1/1 প্লাস কেপি। এখন কি বুঝে আসছে? জি স্যার। ওকে ভেরি গুড। তাহলে বুঝে আসলে আমাদের মেইন পড়া এই স্লাইড পর্যন্ত হচ্ছে এই সেগমেন্টের মেইন পড়া। এই স্লাইড পর্যন্ত এই সেগমেন্টের কি পড়া? মেইন পড়া। মেইন পড়া। স্যার এটা কি স্যার ফিফথ সেগমেন্ট স্যার? এটা হচ্ছে যে তোমার ফাইনালের সেকেন্ড সেগমেন্ট। ফাইনালের সেকেন্ড, আচ্ছা ফিফথ। জি স্যার। ঠিক তোমার হিসাবে ফিফথ। ঠিক আছে, কথা ঠিক আছে। কি কথা? আচ্ছা এখন বলো সেকেন্ড যে বিষয় আমরা যে এতক্ষণ যে নলেজ গুলো শিখলাম, আমরা যেমন ট্রানজিয়েন্ট রেসপন্সের নলেজটা শেখার পরে আমরা কি ডিজাইন করেছিলাম? প্যারামিটার ডিজাইন করেছিলাম। কথা বুঝে আসছে? জি স্যার। এখন আমরা গেইন ডিজাইন করব। কন্ট্রোলারে কি ডিজাইন করব? গেইন ডিজাইন। আমরা বলছিলাম লেকচারের শুরুতে গেইনের মান বাড়লে এররের মান কি হবে? কমে যাবে স্যার। কমে যাবে। এখন আমি যদি শুরুতেই বলি যে মিস্টার রফিক অথবা সালিম অথবা করিম, তোমার সিস্টেমে বর্তমানে যা এরর আছে তার চেয়ে 10% এরর কমিয়ে ফেলো, তাহলে তোমার গেইনের মান কতটুকু বাড়াতে হবে তুমি বলতে পারবে না ক্যালকুলেট করে? যাবে স্যার। হ্যাঁ, সেই কাজটা এখন শিখবো। কিভাবে বলবা? এটা হচ্ছে গেইন ডিজাইন। অর্থাৎ এই নলেজটা, এখন যে নলেজটা আমরা শিখলাম সেটা ব্যবহার করে গেইন ডিজাইন করবো। এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এটা কোন ধরনের এক্সাম্পল? একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দেখো এই যে সিস্টেম তুমি দেখতে পাচ্ছ, এটা একটা সিস্টেম, উপরে একটা গেইন টার্ম আছে যেটা হচ্ছে কে, এটা আসছে কন্ট্রোলার থেকে, আর নিচে একটা ইন্টিগ্রেটর আছে এস। তাহলে এই সিস্টেমটা কোন ধরনের সিস্টেম? টাইপ 0 সিস্টেম, টাইপ 1 না টাইপ 2? টাইপ 1 স্যার। টাইপ 1 সিস্টেম। ভেরি গুড। তাহলে কোন ধরনের ইনপুটের জন্য এই সিস্টেমে কনস্ট্যান্ট এরর পাওয়া যাবে? র‍্যাম্প স্যার। র‍্যাম্প ইনপুট। ভেরি গুড। তিন নাম্বার হচ্ছে এরর ক্যালকুলেট করার সূত্রটা কি হবে? 1/kV। 1/kV। তাহলে এই যে 1/kV, এবার প্রশ্নটা পড়ো। Given the control system in figure, find the value of k so that there is 10% error in the steady state. কথা কি ক্লিয়ার? k এর মান কত হলে তোমার এরর কি হবে?
10% হবে, অর্থাৎ 10%। এই সূত্র ব্যবহার করে যে এররটা ক্যালকুলেট করব সেই এররটা কত হবে? 0.1 হবে। 1 কথা ক্লিয়ার? তাহলে এটা যদি এরর যদি 0.1 হয় তাহলে ক্যাবির মান কত সেটা আমি ক্যাবি না ক্যার মান কত সেটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কথা ক্লিয়ার? আমি সূত্রের মধ্যে ক্যাবি বসাই দিই, ক্যাবি ক্যালকুলেট করে আগে, তখন ক্যাব এর হবে ক্যাবি ইকুয়াল টু 10 ক্যাবি ইকুয়াল টু 10, সেটা আমি পেয়ে গেলাম। আবার ক্যাবির সমান আমরা জানি লিমিট as টেন্ডস টু 0 at gs, ঠিক না? জি। তাহলে এই নিচের অ্যাসটা কাটাকাটি যাবে, আর কি থাকবে? 5 ইনটু কে, নিচে থাকবে 6 ইনটু 7 ইনটু 8, ঠিক না? এখান থেকে যদি আমরা কে ইকুয়াল টু বের করি কত আসবে? 672। এখন কি বুঝে আসে? জি স্যার। এই যে এই কে এর মান যদি 672 হয় তাহলে এই সিস্টেমে এরর কত পার্সেন্ট হবে? 10%। 10%। এখন তোমাদেরকে যদি আমি বলি, এখন একটা কমেন্টস করো যে 10% এরর হতে গেলে কে এর মান যদি 672 হয়, তোমাদেরকে এখন কমেন্টস করতে বলা হচ্ছে যদি সিস্টেমটা থেকে এরর যদি 20% হতে হয় তাহলে কে এর মান কি বাড়বে না কমবে? বুঝি না স্যার, আবার বলতে। তোমরা 10% এররের জন্য কে এর মান পাইছো কত? 672। এখন তোমাকে আমি একটা কমেন্টস করতে বললাম, কমেন্টসটা কিরকম যে যদি এররের মান যদি আমি 10% না 20% এরর পেতে চাই, সিস্টেমটার এরর যদি এখানে 10% না কত পার্সেন্ট? 20%। 20% হতে, তাহলে এই কে এর মান যেটা সেই কে এর মানটা কি কমে যাবে 672 থাকবে না কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। কমবে কেন? স্যার ওই কে এর মান কমলেই তো আমার এরর বাড়বে স্যার। রাইট। আর আমি যদি বলি এররটা আমি 10% না 5% পেতে চাই, কত পার্সেন্ট? 5%। 5%, তাহলে বলো কে এর মান কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। ভেরি গুড। এটাই হচ্ছে কন্ট্রোলার ডিজাইন। এই যে তুমি যে কে এর মানটাকে তোমার ইচ্ছা মতো কি করতে পারতেছো, চেঞ্জ করতে পারতেছো, এটাই কন্ট্রোল প্যারামিটার। কথা কি বুঝছো? জি স্যার। এটা প্রপোর্শনাল কন্ট্রোলার ডিজাইন, এরর ইমপ্রুভ করার জন্য। শুধু এরর না, একটা কন্ট্রোলার দিয়ে এররও ইমপ্রুভ করা হয়, ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা হয়। সে কারণে কন্ট্রোলার ডিজাইনের অ্যানালাইসিস এত সহজ না যেটা মনে করছো তুমি। জাস্ট এখানে আমরা এরর ইমপ্রুভমেন্টের যে পার্ট সেটাই এখানে ডিসকাস করলাম। কথা কি বুঝছো? জি স্যার। সিমিলার, এটা আরেকটা এক্সাম্পল, সিমিলার এক্সাম্পল তোমরা বাসায় করবা। এখন দুটো সূত্রের মডিফিকেশন দেখাবো, দেখানোর পরে আমাদের লেকচার শেষ হয়ে যাবে। কয়টা সূত্র মডিফিকেশন দেখাবো? দুটো, জাস্ট ইকুয়েশন মডিফিকেশন দেখাবো। এটা জাস্ট তোমরা দেখলে হলো, জিনিসটা বুঝতে পারলে হবে। সো এখন আমাদের হাতে আর বেশি সময় নেই, খুব কুইক শেষ করতে হবে। দেখো খেয়াল করো, এই যে ফিগারটা, এই ব্লকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিস্টারবেন্স নিয়ে আসা হয়েছে। খেয়াল করো, এটা কি ডিস্টারবেন্স? আচ্ছা, এটা যদি না থাকতো, এই ব্লকটা যদি না থাকতো, এই ইনপুটটা সরাসরি এখানে চলে যেত, ঠিক না? জি স্যার। তখন আসলে G1 এবং G2 দুটাকে মিলেই আমরা বলতে পারতাম GS, ঠিক আছে কিনা? জি স্যার। কথা কি? হ্যাঁ, তখন আমরা আসলে এটা একটা আমাদের এতক্ষণ যে আমরা স্টেশন এরর ক্যালকুলেশন শিখেছিলাম, যে জিএস এর উপর বেস করে এরর ক্যালকুলেট করা, ওই সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যেত। ঠিক আছে? কথা ঠিক আছে কিনা? হ্যালো, কথা কি বুঝতে স্যার পেরেছো? বুঝি নাই স্যার, আবার বলুন তো স্যার। হ্যাঁ, সেই জন্য তোমাদেরকে মনে করো এই যে এই পার্টটা, এই যে ডিস্টারবেন্স পার্টটা যদি এখানে না থাকতো, জি। তাহলে এই সিগন্যালটা এখানে সরাসরি চলে আসতো, রাইট? জি স্যার। তখন ব্লক রিডাকশন অনুসারে G1 এবং G2 কে যদি আমি গুণ করে শুধু G মনে করতাম, GS মনে করতাম, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ GS ইকুয়াল টু কি G1 ইনটু G2, ঠিক আছে? জি। জি। তাহলে আমি এখন এই ব্লক ডায়াগ্রামের মধ্যে আমরা এতক্ষণ এরর ক্যালকুলেশনের যতগুলো সূত্র শিখেছি, যতগুলো ইনফরমেশন শিখেছি, সবগুলো সত্য না?
জি স্যার। কারণ আমরা সূত্রটা ব্যবহার করতাম, সেখানে যে জিটা ইউজ করব সেখানে জাস্ট জি। কথা ক্লিয়ার? আমরা এর আগে যে জিএস বলতাম, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে ওই জিএসটাকে জি1 জি2 দিয়ে রিপ্লেস করলেই তো আগের সকল সূত্র এটার জন্য অ্যাপ্লাই করা যাবে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, কিন্তু এখন মজার বিষয় হচ্ছে এখানে দেখো, মাঝখানে যখন ডিস্টারবেন্স একটা অ্যাড হলো, তুমি জাস্ট এখানে সিম্পলি একটা জিএস বের করতে পারবে না। পারবে না। না। তাহলে ডিস্টারবেন্সটাকে যদি এখন আমরা ওই যে বলছিলাম, আমরা প্রথমে এররের সূত্র ডেভেলপ করার সময় ডিস্টারবেন্সটাকে 0 ধরে হিসাব করেছি। এখন কন্ট্রোলার থেকে যে সিগন্যালটা প্ল্যান্টের মধ্যে যাবে, সেখানে মাঝখানে ডিস্টারবেন্স অ্যাড হতে পারে। যদি অ্যাড হয় তাহলে এরর ক্যালকুলেশনটা কিভাবে ইফেক্ট হবে, কিভাবে সেটা চেঞ্জ হবে, এই জিনিসটা বোঝার জন্য এই ফিগারটা নিয়ে আসা হয়েছে। মনে করো কন্ট্রোলার থেকে একটা সিগন্যাল তোমার প্ল্যান্টে যাচ্ছে, প্ল্যান্টকে কন্ট্রোল করার জন্য যাচ্ছে, মাঝখানে একটা ডিস্টারবেন্স অ্যাড হলো, তাহলে তুমি এররটা কিভাবে ক্যালকুলেট করবে? তো আমরা আগে একদম শুরুতে প্রিন্সিপাল ইকুয়েশন যেভাবে ডেভেলপ করেছিলাম, সেই কনসেপ্টটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আউটপুট সিগন্যাল ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি আউটপুট সিগন্যাল ইকুয়াল টু কিভাবে হবে, এই ইএস এরর সিগন্যালটা জি1 এর মধ্যে দিয়ে এখানে এসে কি হয়েছে, ই1 জি1 হয়েছে, রাইট? জি স্যার। এই ই জি1টা ডিএস এর সাথে কি হয়েছে, যোগ হয়েছে, অ্যাড হয়েছে স্যার। তারপরে সেটা জি2 এর মধ্যে দিয়ে গেছে, এসে কি হয়েছে, আউটপুট হয়েছে, ঠিক না? জি2 এর মধ্যে দিয়ে যাওয়া মানে জি2 দ্বারা গুণ ই জি1 জি2 প্লাস ডি জি2, ঠিক না? এটাই হচ্ছে আউটপুট। স্যার স্যার হ্যালো স্যার, আমাদের ভিএলসি ক্লাস আছে। এই ছেলেরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। এই ইকুয়েশনটা ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা করেছিলাম, ইকুয়েশনটা ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। এখন বলো এই যে এরর ইকুয়াল টু কি, আউট ইনপুট মাইনাস আউটপুট, ঠিক আছে? জি স্যার। এখানে যদি আমরা এই যে এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এই ইকুয়েশনটা বসিয়ে দিয়ে যদি এররটা ক্যালকুলেট করি, তাহলে ইকুয়েশনটা এই ফরম্যাটে দাঁড়াবে, যে ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ। একটু ডানে বামে মডিফাই করলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এখন মজার বিষয় হচ্ছে এই ইকুয়েশনটা একটা ফরম্যাটটা খেয়াল করো, এই ইকুয়েশনে কয়টি পার্ট? এররের যে ইকুয়েশন দুটি পার্ট। দুটি পার্ট। এই পার্টটা কিসের জন্য দায়ী, এই এররটা কিসের জন্য দায়ী? ইনপুটের স্যার। ইনপুটের জন্য। এই এররটা কিসের জন্য দায়ী? ডিস্টারবেন্স। ভেরি গুড। তাহলে যখন তুমি ডিস্টারবেন্স অ্যাড করছো, তখন তোমার এররের ইকুয়েশনটা মডিফাই হয়ে গেল দুইটা পার্টে, একটা হচ্ছে ইনপুট পার্ট, আর একটা কি পার্ট, ডিস্টারবেন্স পার্ট। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো একটা সিস্টেমে ডিস্টারবেন্স কি করি, ডিস্টারবেন্সকে যদি আমরা আমলে নেই, একটা ডিস্টারবেন্সকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমাদের এররের কয়টি পার্ট? দুটি পার্ট। একটা হচ্ছে ইনপুটের জন্য এরর, আর একটা হচ্ছে কিসের জন্য, ডিস্টারবেন্সের জন্য এরর। তাহলে তুমি খেয়াল করো ওই দুটো এরর, এই যে ই এরর প্লাস ই ডিস্টারবেন্স, এই দুটো ডিস্টারবেন্স যোগ করে দিলেই টোটাল এররটা পাওয়া যাবে। কথা কি বুঝে আসলো? এখন এই যে এটা হচ্ছে এরর পার্ট, এররের ইনপুট পার্ট, এটা হচ্ছে এররের ডিস্টারবেন্স পার্ট। তাহলে এই দুটো সূত্র ইউজ করে, ট্রান্সফার ফাংশনের উপর বেস করে, তুমি যদি এরর যদি তোমাকে দেওয়া থাকে, এরর উপর বেস করে এরর ক্যালকুলেট করবা, ডিস্টারবেন্সের উপর বেস করে এই সূত্র ব্যবহার করে ডিস্টারবেন্স ক্যালকুলেট করবা, দুটাকে যোগ করে দিলে সিস্টেমের টোটাল এরর পাওয়া যাবে। কথা ক্লিয়ার? স্যার। দ্যাটস অল। এটাই মডিফিকেশন। বুঝে আসে? দিস ইজ দ্য মডিফিকেশন। হ্যাঁ, এটা গেল, আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই হিসেবে জাস্ট ওই এক্সাম্পলটা ওইভাবে তোমরা করে নিবে, কেমন? আমি এখন তোমাদেরকে এটাই শেষ, মানে লাস্ট স্লাইড, আমাদের এই সেগমেন্টটা শেষ।
এখন আমরা একটা নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমকে কিভাবে ইউনিটি ফিডব্যাক সিস্টেম হিসেবে করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। শুধু এই ব্লক রিডাকশনটা দেখাবো, আর কিছু দেখাবো না, বিষয়টা বুঝো। আমি কি বলছি, একটা নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমকে কিভাবে ইউনিটি ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, ইকুইভ্যালেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। দেখো এই ফিগারটা, এটা কি ইউনিটি ফিডব্যাক সিস্টেম না নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম? নন ইউনিটি। এটা নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এই যে দেখো এই নন জি স্যার। আচ্ছা, আবার এই সিস্টেমটা, এটা কি ইউনিটি ফিডব্যাক সিস্টেম না নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম? এটাও স্যার নন ইউনিটি স্যার। নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এটা কি কোন ধরনের সিস্টেম, ইউনিটি ফিডব্যাক না নন ইউনিটি ফিডব্যাক? নন ইউনিটি। নট কথা ক্লিয়ার হলো কিনা? স্যার আপনার কথা কেটে কেটে আসছে স্যার, কথা বোঝা যায়নি। আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, এই সিস্টেমটা ইউনিটি ফিডব্যাক না নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম, বলো। নন ইউনিটি স্যার। নন ইউনিটি, ভেরি গুড। আচ্ছা, এখান থেকে ব্লক রিডাকশন টেকনিক অ্যাপ্লাই করে এই ফিগারটা কি পাওয়া যাবে? যাবে স্যার। যাবে। কিভাবে যাবে দেখো, G1 কে যদি এখান থেকে এখানে আনি, তাহলে এটা হবে G1 ইনটু G2, রাইট? জি আর স্যার। এটা হবে S1 বাই G1, কথা ক্লিয়ার? জি স্যার। এই G1 ইনটু G2 এটাকে আমি বললাম কি, GS। আর H1 বাই G1 এটাকে আমি বললাম HS। এইচএস। এখন কি বুঝে আসে? জি স্যার। তাহলে এটা একটা নন স্ট্যান্ডার্ড নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম, কথা ক্লিয়ার? জি স্যার। সেখান থেকে আমরা এটা একটা স্ট্যান্ডার্ড নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম, কথা ক্লিয়ার? যে কোনো নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম মানে এই ছবিটা। তাহলে একটা নন স্ট্যান্ডার্ড নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম থেকে একটা স্ট্যান্ডার্ড নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমে আসতে পেরেছি? জি স্যার। এবার এখান থেকে শুরু তাহলে নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমকে যদি তুমি ইউনিটি ফিডব্যাক সিস্টেম করতে চাও, তাহলে একটু ওয়েট করো, স্মেল আসতেছে। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করো, এই যে একটা নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমকে যদি আমি ইউনিটি ফিডব্যাক সিস্টেম করতে চাই, এই ফিগার থেকে আমাকে এই ফিগারে আসতে হবে। এখানে আমি কি করেছি দেখো, এখানে আমি কি করেছি, এতটুকু হচ্ছে যে আমার আগের সিস্টেমের সাথে সেম, এটা স্ট্যান্ডার্ড ফিডব্যাক সিস্টেম, রাইট? জি। আমি তার সাথে কি করলাম, একটা -1 ফিডব্যাক অ্যাড করলাম, একটা +1 ফিডব্যাক অ্যাড করলাম। এটা হচ্ছে +1, ঠিক কি না? জি স্যার। সো -1 এবং +1 এই দুটো হচ্ছে প্যারালাল লাইন। এই দুটো কি লাইন? প্যারালাল। দুটো প্যারালালকে তুমি যদি রিডিউস করো, ট্রান্সফার ফাংশন কি হবে, যোগ হবে, রাইট? জি স্যার। 1 - 1 যোগ। তাহলে এটা একটা মাইনাস অ্যাড করা, একটা প্লাস অ্যাড করা একই কথা না? জি স্যার। কোনো কিছু না থাকা আর একটা প্লাস আর মাইনাস অ্যাড করা প্যারালাল একই কথা, রাইট? হয়ে গেল আমাদের ইউনিটি ফিডব্যাক কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এই দুটাকে রিডাকশন করে এর সাথে অ্যাড করে ফেলবো, আর এটাকে রেখে দিব, কথা কি বুঝছো? এখন এই প্রথমে এইচএস এবং -1 এই দুটো প্যারালাল, এই দুটোকে যদি আমরা এক করি, তাহলে এই ফিগারটা পাওয়া যাবে, -1। কথা ক্লিয়ার? জি স্যার। স্টিল তখন ইউনিটি ফিডব্যাক এটা আছে। এখন এটা একটা কি ফিডব্যাক সিস্টেম, এই শুধু এতটুকু, এটা একটা ফিডব্যাক, রাইট? জি স্যার। সেটাকে যদি আমরা রিডাকশন করি, GS ডিভাইডেড বাই 1 প্লাস GS ইনটু HS। HS মানে হচ্ছে HS -1,
তাহলে GSHS মাইনাস GS, কথা ক্লিয়ার? জি স্যার। আর এখন এই ফিগারটা কি নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম, কথা বুঝে আসলো? ওকে, তাহলে আমাদের পড়া শেষ। এখন তুমি আমাকে বলো, আমরা এই সিস্টেমের জন্য যদি এরর ক্যালকুলেট করি, আমরা যে এররের যে ইকুয়েশনটাতে জিএস বলেছিলাম, এররের লিমিট মনে করো লিমিট s টেন্ডস টু 0 GS, এই যে ক্যালকুলেশনটা আমরা একটু আগে শিখেছি, এখানে জিএস মানে এই ফিগারে কি, এই সূত্রে জিএস মানে এই ফিগারের এই পুরোটা না? জি স্যার। তাহলে আমাদের শুধু এত আমরা যা সূত্র শিখেছি ইউনিটি ফিডব্যাকের জন্য সব নন ইউনিটির জন্য অ্যাপ্লাই করা যাবে। সেটার জন্য আমাদেরকে কি এই যে ইকুইভ্যালেন্ট জিএসটা বের করতে হবে, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট জিএস। এটাকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট জিএস। তাহলে তুমি প্রথমে ইকুইভ্যালেন্ট জিএসটা ক্যালকুলেট করে নিবা, এরপরে আগের সূত্র সব ব্যবহার করবে। কথা কি বুঝে আসলো? হ্যাঁ, মেইনলি আমাদের এখানে আমরা নেগেটিভ ফিডব্যাক নিয়ে আলোচনা করছি, সেজন্যই নেগেটিভ ধরা হয়েছে। কথা কি বুঝছো? আমরা নরমালি আমাদের সিস্টেমগুলো নেগেটিভ ফিডব্যাক হয়, এক্সেপশন হচ্ছে পজিটিভ। আর হ্যাঁ এরকম, তাহলে তোমার মানে ক্যালকুলেশন মধ্যে একটা ইয়া থাকবে আর কি, সিনক্রোনাইজেশন থাকবে আর অ্যানালগাস থাকবে, বাট এটা নেসেসারি না। এটা যে নেগেটিভই নিতে হবে সেটা নেসেসারি না। কথা কি বুঝছো? ওকে, এখন আসো এই যে একটা নন ইউনিটি এই সিস্টেমটা কি ফিডব্যাক ইউনিটি ফিডব্যাক না নন ইউনিটি ফিডব্যাক? নন ইউনিটি ফিডব্যাক, ভেরি সিম্পল। তাহলে নন ইউনিটি হলে এখানে আমরা যদি আমাদের ইউনিটি ফিডব্যাকের সূত্রগুলো ব্যবহার করে যদি স্টেট এরর ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে ইকুইভ্যালেন্ট জিএস ক্যালকুলেট করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে ইকুইভ্যালেন্ট জিএস কি হবে? ইকুইভ্যালেন্ট জিএস হচ্ছে, এটাকে যদি আমরা এই যে খেয়াল করো, এখান থেকে তুমি সূত্রটা বোঝার চেষ্টা করো। এটা যদি G2 G1 হয়, খেয়াল করো এই যে GS ডিভাইডেড বাই 1 প্লাস GSHS মাইনাস GS। কথা ক্লিয়ার? জি এটা স্যার। হচ্ছে সূত্র। ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু GS, ইকুইভ্যালেন্ট GS ইকুয়াল টু GS ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস জিএস এইচএস মাইনাস জিএস। S মাইনাস GS ক্যালকুলেট করা হচ্ছে। এখন এই ইকুইভ্যালেন্ট জিএসটা যদি আমরা আমাদের ওই যে ইউনিটি ফিডব্যাকের যতগুলো সূত্র সেখানে ব্যবহার করি, কথা শেষ। কথা ক্লিয়ার কিনা? এখন এই ট্রান্সফার ফাংশনটা খেয়াল করো, এই ট্রান্সফার ফাংশনটার মধ্যে কোনো ইন্টিগ্রেটর আছে? না। তাহলে তুমি বলো, প্রথমে এক নম্বর প্রশ্ন, এই সিস্টেমটা যে সিস্টেমটা নন ইউনিটি ফিডব্যাক, এটা কি এটা টাইপ 0 সিস্টেম, টাইপ 1 না টাইপ 2 সিস্টেম? টাইপ 0। আমি বলছি ব্লক ডায়াগ্রামের দিকে খেয়াল করো। রাইট, এটা টাইপ 1 সিস্টেম। বাট টাইপ 1 কোন ধরনের সিস্টেম? ইউনিটি ফিডব্যাক না নন ইউনিটি ফিডব্যাক সিস্টেম? ভেরি গুড। এটাকে যদি আমরা ইউনিটি ফিডব্যাক ইকুইভ্যালেন্টে কনভার্ট করি, তাহলে এটা কিন্তু টাইপ 0 সিস্টেম। দেখো, এটা হচ্ছে এই সিস্টেমটার ইউনিটি ফিডব্যাক ইকুইভ্যালেন্ট জিএস, ঠিক কি না? আর এটা হচ্ছে নন ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জিএস। কথা বুঝে আসে? রিয়েল সিস্টেমটা টাইপ 1, কিন্তু তার ইকুইভ্যালেন্ট ইউনিটি ফিডব্যাক সিস্টেমটা কি? টাইপ 0। স্যার। কথা কি বুঝাতে পারলাম? টাইপ 0। হ্যাঁ, সেটা ক্যালকুলেশন করে বলতে পারবা যে এইটা ক্যালকুলেট করে, যদি এখানে এস কমন আসতো, একটা এস যদি কমন আসতো, তখন তুমি বলবা টাইপ 0 টাইপ 1। ঠিক আছে? জি স্যার। না, বাইরে থেকে আমরা ওভাবে বলি না, কারণ এক এক সময় এটা এইচএস এর মানের উপর ইফেক্ট করে, এটা কি হবে, ইকুয়েশনটা দাঁড় হবে। কথা কি বুঝছো? তো দ্যাট উই মানে এটা সিম্পলি জাস্ট বলা ইজি না, সহজ না। তাহলে আমরা এখন এরর ক্যালকুলেট করার জন্য যে টাইপ 0 বললাম, এটা মূলত
রিয়েল যে সিস্টেম ওই সিস্টেম টাইপ 0 না। কথা ক্লিয়ার কিনা? ওই সিস্টেম টাইপ 0 হতেও পারে, নাও হতে পারে। বাট এখন যে আমরা টাইপ 0 বলছি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেমটা টাইপ 0। কথা কি ক্লিয়ার? ওকে, এটার উপর বেস করে আমরা ক্যাপি ক্যালকুলেট করলাম, এরর ক্যালকুলেট করলাম। এখন কি বুঝে আসলো? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমাদের পড়া শেষ, এই পুরো সেগমেন্ট শেষ, আমাদের ফিফথ সেগমেন্ট, দুটো সেগমেন্ট শেষ হয়ে গেল। আগামী সপ্তাহে তোমরা ক্লাস টেস্ট দিবা। আবার আরেকটা বলবো না স্যার এই সমস্যা, কোনো সমস্যায় গ্রান্টেড না, সব সমস্যায় মানে বাদ। আগামী ক্লাসের শুরুতে তোমরা ক্লাস টেস্ট দিয়ে দিও। হ্যাঁ ওটাই। এরপরে স্টেটেড এরর উপর আরেকটা নিব এই সেগমেন্টের। হ্যাঁ, তোমরা যদি মনে করো স্যার কিছু রেকর্ডিং দিলে আমাদের জন্য ভালো হবে, এটা দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার অ্যাটলিস্ট কোনো অসুবিধা নাই। এটা দেওয়া যাবে। এটা খুব বেশি সমস্যা না, বাট এগুলো হ্যাঁ। বলো সৌরভ, আর কোনো কথা আছে? কথা কি কেটে আসছিল? মানে আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আমি বলছিলাম তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, কিছু না। জি না স্যার। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমি অ্যাটেন্ডেন্স শিট অন করে দিচ্ছি, তোমরা এখানে সাইন দিয়ে দিও। জি স্যার।